সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1147তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো খুলনার ছেলে শান্তর জীবনের অশান্ত মুখর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল সন্তানের সামনে নতুন স্বামীর সঙ্গে বাসর করে রিহাম। এক নারী তার সন্তান নিয়ে বিয়ে করা নতুন স্বামীর সঙ্গে বাসর করে। এই গল্পটা এক হৃদয় বিদারক খুলনার এক করুণ বাস্তব ঘটনা। বন্ধুরা, আমরা এই পৃথিবীতে বেশিরভাগ মানুষগুলোই চেষ্টা করি আমাদের আশেপাশে যারা আছে, আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে, প্রত্যেক মানুষের মন জয় করে চলার জন্য। দেখেন, এই পৃথিবীতে আজ অবধি পর্যন্ত এমন কোনো মানুষ জন্মায়নি যে সবার মন জয় করতে পেরেছে, যাকে সবাই ভালো বলেছে। সুতরাং আপনিও সবার মন জয় করে দুনিয়াতে চলতে পারবেন না। স্পেসিফিক কিছু মানুষের বিশ্বাস আর ভালোবাসা নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবার মন জয় করে চলতে গেলে এই দুনিয়াতে আপনি চলতে পারবেন না। আর চলতে গেলেও আপনার জীবনে কি ঘটবে, আপনি আজকে খুলনার ভাই শান্তর জীবনের গল্পটা শোনেন। আমি মনে করি এই গল্পটা প্রত্যেকটা মানুষের জন্য এক শিক্ষণীয় গল্প হতে যাচ্ছে। সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত খুলনার ছেলে শান্তর জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে শান্তকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শান্ত, আমার বাড়ি খুলনা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন জেঠু, রয়েছে আমার 2টা কাকা সহ আমার একজন পুপি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ছোট 2টা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা খুলনা শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলা করা কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন নামকরা ব্যবসায়ী। খুলনা শহরে আমার বাবার নামে বেনামে রয়েছে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া আমরা যে খুলনা গ্রামে থাকি, আমাদের গ্রামেও রয়েছে আমার বাবার মাছের ঘের সহ অনেক ধরনের ব্যবসা বাণিজ্য। ছোটোবেলা থেকে আমি সোনার চামচ মুখে দিয়ে জীবন কাটানোর মতো অবস্থা। আমাদের পরিবারে আমি খুব ছোট্ট থেকে দেখে আসছি, কোনো অভাব নেই, অনটন নেই। অনেক সুখে শান্তিতে আরাম আয়েসে আমার শৈশবের দিনগুলো কাটে। এরকম করতে করতে আমি একটা পর্যায়ে প্রায় অনেকটাই বড় হয়ে যাই। পড়াশোনার প্রতি ছোটোবেলা থেকে আমার অনেক মনোযোগী ছিলাম। আমি ঠিকঠাক মতো পড়াশোনা করতাম, স্কুলে যেতাম, আব্বা আম্মার কথা শুনতাম, কাকা ফুফির আদেশ মানতাম। দাদা দাদির অগাধ ভালোবাসায় আমি আমার জীবনে এসএসসি পাশ করি এবং এসএসসি পর্যন্ত আমার জীবনে তেমন কোনো ঘটনা নেই। স্কুলে গিয়েছি, পড়াশোনা করেছি, ভালো রেজাল্ট করেছি এবং এরপরে A গ্রেড পেয়ে আমি এসএসসি পাশ করি। বরাবরের মতো আমার একটা ইচ্ছা ছিল যে আমি ঢাকা শহরে গিয়ে পড়াশোনা করব। সবসময় নিজের মনের ভিতরে এই জিনিসটা জাগতো যে আমি ঢাকায় যাব এবং ঢাকায় গিয়ে পড়াশোনা করব। কিন্তু আমার পরিবার, মানে আমার আব্বা আমাকে কখনোই ঢাকায় পাঠাবে না। আমার আব্বা কাকা জেঠুর সাথে যদিও সম্পর্ক ভালো থাকতো, কিন্তু বুঝেন তো, আমার কাকিরা আমার কাকাকে একরকম বোঝাতো, জেঠু আমার জেঠিকে মানে আমার জেঠিমা হচ্ছে জ্যাঠাকে একরকম বোঝাতো, আমার মা আমার বাবাকে একরকম বোঝাতো। দেখা যায় এইভাবে প্রতিটা পরিবারে বউরা আলাদা করে ফেলে, কিন্তু আমার কাকারা বা আমার জেঠু, আমার বাবার সবাই একই থাকে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখতাম কেমন জানি আমার বাপ চাচাদের মাঝে একটা ভাগাভাগি পর্যায়ে চলে আসতো। বাপ চাচাদের মাঝে অনেক ধরনের কথাবার্তা উঠে যেত। এই জন্য আমার বাবা আমাকে ওনার কাছে রেখে ওনার ব্যবসা বাণিজ্যগুলো বুঝিয়ে দিতে চায় এবং আমাকে আমার বাবার পাশে রেখে তিনি আমাকে বড় করতে চায়। এবং অনেক চেষ্টা করেও আমি আসলে এসএসসি পাশ করার পরে ঢাকায় যেতে পারিনি। যদিও আমার মামার বাড়ি ছিল ঢাকাতে, আমার অনেক ইচ্ছা ছিল যে মামার বাড়ি থেকে পড়াশোনা করব, কারণ আমার মামাতো ভাই বোনগুলো যখন ঢাকা শহর থেকে আসে, ভাই জানেন, যদিও আমরা গ্রামে খুব ভালোভাবেই আছি, আমাদের কোনো সমস্যা নেই, আমরা নিজেরা অনেক ঠিক আছি, কিন্তু তারপরেও আমার মামাতো ভাই বোনগুলো যখন ঢাকা থেকে আসে, এদেরকে দেখতে না অনেক সুন্দর লাগে। আমার একটা মামাতো ভাই ছিল, রাকিব ছিল ওর নাম, এত কালো ছিল বিশ্বাস করেন, কিন্তু ঢাকায় থাকার পরে না খুব ফর্সা হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। ও যখন গ্রামে আসে দেখতে ভালোই লাগে। এই জন্য আমার নিজের মাঝে অনেকটা ইচ্ছা জাগলো যে আমিও ঢাকায় যাব, কিন্তু বাবার জন্য আর হলো না। এমন করতে করতে একটা পর্যায়ে আমি ইন্টারমিডিয়েটে পাশ করি। ইন্টার পাশ করার পরে আমার মাকে আমি আমার
দাদা দাদি কাকা চাচি যারা আছে সবাইকে খুব অনুরোধ করে বললাম যে আমি চলে যাব, মানে আমি ঢাকাতে যাব এবং ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করব। বরাবরের মতো বাবা দিতে রাজি হলো না, হলোই না। যদিও মা একটা পর্যায়ে রাজি হলো, কিন্তু বাবা কোনোভাবেই আমাকে ঢাকায় রেখে পড়াশোনা করাবে না। তো চিন্তা করলাম মানে এইচএসসি যেহেতু পাশ করছি, কয়েকটা দিনের জন্য নাহলে ঢাকা থেকে ঘুরে আসি, এরপরে খুললেই কোথায় ভর্তি হব। এরপরে ঢাকায় গেলাম মামার বাসায়। তো মামার বাসায় ঘুরতে ঘুরতে মানে আমি আমার যে মামাতো ভাই আছে রাকিব আর আমি প্রায় সমবয়সী ছিলাম। এই জন্য আমি প্রচুর রাকিবের সাথে সময় দিতাম, এখানে যেতাম ওইখানে যেতাম, এবং রাকিবের সাথে আমার সম্পর্কটা খুবই মধুর ছিল। ও আমার মামাতো ভাই হলেও না, ও মনে হয় যেন আমার মায়ের পেটের ভাইয়ের মতো। দুজনের মাঝে এত মধুর সম্পর্ক ছিল। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন বিকেলবেলা, মানে আমার ঠিক যতদূর মনে আছে ততটুকুই বলি, একদিন বিকেলবেলা আমি আর রাকিব চিন্তা করলাম যে আমরা হচ্ছে মামার কাছ থেকে কিছু টাকা মারছি বলাটা ঠিক হবে না, আসলে কিছু কাজ করে মামার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম। মামা আমারে আর রাকিবের অনেকগুলো টাকা দিল। তো রাকিবের আমি চিন্তা করলাম যে এই টাকাগুলো আমরা আজকে রেস্টুরেন্টে চাইনিজ খাবো, এরকম একটা পরিকল্পনা করলাম। তো বিকেলবেলা কাজ শেষ হওয়ার পরে সন্ধ্যার দিকে মামা আমাদেরকে টাকা দিয়ে দিল। তো আমরা তখন কী করলাম, সন্ধ্যা প্রায় 7টা থেকে 7:30টার মাঝে আমার মামার বাড়ির এদিকেই মোটামুটি অনেক বড় একটা রেস্টুরেন্ট আছে, মানে অনেক বড় একটা রেস্টুরেন্ট। তো আমরা ওই রেস্টুরেন্টে মানে ঢুকলাম আর কি। এবং ঢোকার পরেই মানে আমরা যখন রেস্টুরেন্টে ঢুকলাম, মানে ওয়েটার মানে আমাদেরকে একটু অন্যভাবে রিসেপশন, মানে আমাদেরকে একটু অন্যভাবে নিয়ে গেল। মানে এইভাবে কেন নিয়ে গেল ঠিক বিষয়টা বুঝলাম না। মানে অনেক মানে মনে হয় যেন আমার তাদের খুব পরিচিত। মানে স্যার এখানে আসে এবং গিয়ে দেখি যে মানে একটা টেবিল খুব সাজানো আছে, মানে আপনার সেট আপ দেওয়া আছে টেবিলের মধ্যে, বিভিন্ন মানে কোকারেজ দিয়ে একদম সেট আপ দেওয়া আছে। এবং আমাকে বললো যে স্যার আপনাদের মানে অর্ডার তো হয়ে গেছে, আমরা খাবারটা কিছুক্ষণের মধ্যে সার্ভ করছি, এরকম করে বললো। তো এখন অর্ডারটা কে দিল আমি বুঝতে পারলাম না, রাকিবও বুঝে না। আর দুজনেই তখন চুপচাপ বসে আছি যে মানে কি হয় দেখি। এবং কিছুক্ষণের মধ্যে দেখলাম যে আমাদের খাবার দাবার দিবে, এরই মাঝে হঠাৎ করে দুজন ওয়েটার এসে বলতেছে যে স্যার সরি, আমরা আসলে আপনাদের যাদেরকে মনে করেছিলাম আপনারা তারা না, মেহেরবানি করে যদি একটু পাশের টেবিলে বসতেন, এই টেবিলটা একটু খালি করে দিতেন। তো এটা যখন বললো তখন মানে আমি যদি একটু সফট ছিলাম, কারণ আমি ঢাকা শহরের নতুন মানুষ, আমি তো মানে সফট ছিলাম, কিন্তু রাকিব হঠাৎ গরম হয়ে গেল। কেন? আপনি আমাদেরকে একদম সেই দরজা থেকে আদর আপ্যায়ন করে রেস্টুরেন্ট পর্যন্ত ঢুকাইলেন, মনে হয় যেন শ্বশুর বাড়িতে আসলাম। এখন আপনারা কেন আমাদেরকে উঠাই দিলেন? আমরা যে চেয়ারে বসছি এখান থেকে তো উঠবো না, আমরা যেখানে বসছি এখানেই বসবো, আমরা এখান থেকে উঠবো না, এই টেবিলে আমরা বসবো। মানে রাকিব একটু ঘাটতারামি করতেছে, এমন সময় দুজন ভদ্রলোক আসলো। মানে তারাও মোটামুটি মানে আমাদের থেকে একটু বেশি বয়স্ক হবে, তারা দুজন আসছে, এসে বলতেছে যে না আমরা মানে পাশের টেবিলে বসি, সমস্যা নাই। ওয়েটারকে বলতেছে যে আমরা পাশের টেবিলে বসি। তো রাকিব তখন ঘাড়তারামি করে বসে আছে যে আমরা এখানে বসছি, আমরা এখান থেকে উঠবো না, খাবার যদি খেতে ওই রেস্টুরেন্টে তাহলে এখানে বসেই খেয়ে যাবো। অ্যান্ড তাদেরকে তখন মানে যে দুজন লোক ক্লাসে আসছে ওদেরকে পাশের টেবিলে বসানো হলো। অ্যান্ড কিছুক্ষণ পরেই ভাই হঠাৎ করে খুবই সুন্দরী, একেবারে খুবই সুন্দর একটা মেয়ে তখন আসলো। সিমসাম বডি, দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, একদম পরি ভাব লাগতেছে। এই মেয়েটা তখন এদিকে আসলো, মানে আমাদের কাছে আসলো, এসে বলতেছে যে ভাইয়ারা প্লিজ কিছু মনে করেন না, আসলে ওয়েটার ভুল করে ফেলছে, টেবিলটা আমার জন্যই সেট আপ দেওয়া, তো মেহরবানি করে আমাকে যদি একটু টেবিলটা ছেড়ে দেন তাহলে ভালো হতো। পরে আমি তখন রাকিবরে বললাম, রাকিব চল না, একটা টেবিলে বসা নিয়ে এত ঝামেলা করে লাভ আছে, আমরা পাশের টেবিলে গিয়ে বসি, সমস্যা তো নাই। ও বলতেছে যে না, যেখানে বসছি এখানেই। ও মেয়েরে বলতেছে যে দেখেন আপনার কোনো কথা শুনবো না, আপনি এখান থেকে চলে যান প্লিজ, কথা বাড়াবেন না। এরপরে মেয়েটা তখন খুব মোটামুটি একটু মুখ কালো করলো, কালো করে মেয়েটা পাশের টেবিলে গিয়ে বসলো তার ওই দুজন গেস্টের সাথে। মুহূর্তের মধ্যে আমি তখন উঠে গেলাম, উঠে রাকিবের সাথে একটু সিংক্রেট শুরু করলাম যে না রাকিব, এটা হতে পারে না, তুই আমার সাথে ওভার করতেছিস, আমার একটা মান সম্মান আছে, আমি এই জায়গার মধ্যে আসছি, আমরা কেন তেরামি করবো, এটা একটা ভালো রেস্টুরেন্ট, এখানে সব ভিআইপি মানুষরা খেতে আসে, মানে আমি যদি বসতে হয় তা আমি পাশের টেবিলে বসবো, তুই বসলে বস, না বসলে নাই। এই কথা বলে আমি একটু উচ্চ সুরে রাকিবের সাথে কথা বলে পাশের একটা টেবিলে গিয়ে বসলাম। তো এই দৃশ্যটা যে মেয়েটা ছিল, মেয়েটা এই দৃশ্যটা দেখছে, দেখার পরে মেয়েটা তখন আমার কাছে গিয়ে বললো যে আপনারা কি ওই টেবিলে বসবেন না? আমি বললাম যে না, আপনারা গিয়ে বসেন। আমি উঠে যাওয়ার পরে রাকিব আমার সাথে উঠে চলে আসছে। এরপরে মেয়েটা কী করলো, তার গেস্টদেরকে নিয়ে ওই টেবিলে গিয়ে বসছে, মানে পাশের টেবিলটাতে বসছে। এবং বসার পরে রাকিব তো আমার উপরে মহা কেঁপে আসছে, মানে ও অনেক রাগী আর কি, মানে প্রচণ্ড রকমের রাগী, মানে এতটাই রাগ যে ওর মনে হয় সমস্ত সাপের বিষ আল্লাহর মাঝে দিয়ে দিছে। না অর্ডার করছে, রাকিব খাবেই না, কোনোভাবেও খাবেই না। একটা পর্যায়ে মানে খাওয়া দাওয়া করবে না করে ওর বন্ধু বান্ধবদেরকে ফোন দিছে। মানে এখন ও মনে করতেছে যে ওই রেস্টুরেন্টে যে মেয়েটা আসছে ওই মেয়েটা কেন, মানে ও মেয়েটার উপরে মানে মেয়েটার উপরে রেগে আছে। আমি তখন বললাম যে মেয়েটার উপরে তো রাগ করে লাভ নাই, এখানে তো মেয়েটার কোনো ফল্ট নাই, ও মেয়ের উপরে রাগ।
ও খাওয়া দাওয়া করলো না, খুব রেগে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল এবং বেরিয়ে আমারে বললো যে শান্ত তুই বাসায় যা, এরকম করে বলতেছে। আমি বললাম কেন, বাসায় কেন যাবো? আমাকে বলে তুই বাসায় যা প্লিজ ভাই, ঝামেলা করিস না, তুই বাসায় যা। আমি বললাম না, আমি বাসায় গেলে তোকে নিয়ে যাব, আমি একা একা বাসায় যাব না, আর একা একা বাসায় গেলে মামনি আমার সাথে ঝামেলা করবে। ও বলতেছে তোকে বাসায় যেতে বলছে, তুই বাসায় যা, নাহলে ঝামেলা হবে। বুঝলাম না যে কেন এরকমটা করতেছে। পরে আমি বাসার দিকে চলে গেছি, রিক্সা দিয়ে বাসায় যাচ্ছে আর চিন্তা করতেছি ওর ফ্রেন্ডদেরকে ফোন দিছে, বন্ধুদেরকে ফোন দিছে, মানে একটা ঝামেলা ওই জায়গায় করবে আমি নিশ্চিত। আমি অর্ধেক পর্যন্ত গেছি এবং অর্ধেক যাওয়ার পরে আমি আবার দাঁড়াই গেছি। মানে আমার মন বলতেছে যে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে হয় ও মেয়েটার মারবে, নাহলে ওয়েটারটার মারবে, মেয়ের গেস্টগুলোকে মারবে, একটা ঝামেলা ও করবে মাস্ট বি। আমি মাঝপথ থেকে রিক্সাটা ঘুরিয়ে আবার চলে আসছি এবং আসার পরে ঠিকই দেখলাম যে ও পোলাপাইন ওখানে রেডি করে ফেলছে। আমাকে দেখে বলতেছে কিরে ভাই তুই বাসায় গেলি না? আমি বললাম আমি বাসায় যাবো না, আমার কিছু কাজ আছে এখানে। বলে কী কাজ? আমি বললাম তুই আমার সাথে চল। ও বলে কেন যাবো মানে? আমি বললাম দেখ তুই আমার সাথে চল। এবং কথাবার্তার মাঝে মেয়েটা তখন নেমে আসছে দুটো ছেলে নিয়ে, ওই দুটো গেস্ট নিয়ে। এবং আসার পরে ও কী করলো, মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো, তারা বলতেছে এরা কারা আপনার সাথে, এমন করে বলতেছে। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে এই সময়টাতে আমার কি করা উচিত। আমি তখন পিছন দিয়ে বললাম যে রাকিব এখান থেকে চলে আয়। ও বলতেছে এই তুই যা, তুই বাসায় যা। পরে বলতেছে আপনার সাথে এরা কারা? মেয়েটারে বলতেছে। মেয়ে বলতেছে ভাই এগুলো কী বলেন, আমার গেস্ট। বলে কিসের গেস্ট? আপনারা তো ইয়াবা ব্যবসা করেন, আপনারা মাদকের ব্যবসা করেন, আমরা জানি আপনারা মাদক সাপ্লাই করেন, একজন আমাদের সাথে চলেন। মানে এই কথা বলেই মানে তাদেরকে ধরে গাড়িতে উঠে ফেলবে, এরকম একটা অবস্থা। মানে টানা হেঁচড়া শুরু করছে। বাট আমার কাছে বিষয়টা খুব খারাপ লাগলো যে এইটা কি, মানে এইটা কেন? আমি রাকিবের সামনে গিয়ে দাঁড়ায় বললাম যে না রাকিব এটা হতে পারে না, তাদেরকে ছেড়ে দাও। রাকিব আমারে বলে তুই এরকম করতেছিস কেন, তুই কি ওদের পরিচিত? আমি বললাম ভাই প্লিজ ওদেরকে ছেড়ে দে, তোর কাছে অনুরোধ করি, মানে আমি না কোনো ঝামেলা চাই না। এবং এই একটা কথা বলার পরে রাকিব তখন করলো কি, মানে রেগে মেগে, মানে ও পারতেছে না, আমাকে মেরে ফেলবে। একটা সময় তার বন্ধু গাড়ি নিয়ে আসছে, ওই বন্ধুর গাড়ির মধ্যে উঠা বলতেছে তুই আমাদের বাসায় আর আসবি না, আমি যাতে আমাদের বাসায় তোরে না দেখি। এই কথা বলে রাকিব তখন গাড়িটা টান দিয়ে চলে গেল। আমি এখন ওখানে দাঁড়িয়েছি, মেয়েটারে বলতেছে আপু সরি, এন্ড কিছু মনে করবেন না, আমার ভাইটা একটু রাগি, তো ওই যে আপনি টেবিল থেকে উঠে দিয়েছেন বা টেবিল থেকে উঠে যেতে বলছেন, ও আসলে রাগটা নিতে পারে না। ও প্ল্যানিং করছে প্রথমে আপনাকে মারবে, এরপরে যে রেস্টুরেন্টের ওয়েটার আছে ওকে মারবে। পরে বলতেছে যে ভাইয়া আসলে আপনি অনেক ভালো মানুষ, আমার রিলেটিভদের সামনে আমার মান সম্মানটা বেঁচে গেল, তো ভাইয়া কিছু না মনে গেলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেওয়া যাবে, এরকম করেই বলতেছে। আমি তখন বললাম দেখেন আমি তো আসলে মোবাইল খুব বেশি একটা ইউজ করি না, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। পরে আমি আমার নাম্বারটা ওনাকে দিলাম এবং নাম্বারটা দেওয়ার পরে আমি তখন নাম্বারটা নিয়ে গেল। তো নাম্বার নিয়ে গেছে, আমার রাতেবেলায় ফোন টোন দেয়। আমি রাতে বাসায় গেছি, ও সারা রাতও বাসায় আসে নাই। মানে আমি শুনেছি যে ওরা রাতে ড্রিঙ্কস করছে, মানে মেয়ের কোনো ক্ষতি করতে পারে নাই, ওইটারকে কোনো কিছু করতে পারে নাই, এই জন্য ওর এত পরিমাণে রাগ হয়েছে যে ও নেশা করছে। এবং সারা রাত বাসায় আসেনি, সকালবেলা বাসায় এসে ওর আম্মুর সাথে খুব ঝামেলা করতেছে, মামির সাথে, যে শান্ত কেন এতদিন আমাদের বাসায় আসছে, চলে যাচ্ছে না কেন, এইটা ওইটা। মানে ওর কথাগুলো আসলে আমার ভালো লাগে নাই সত্যি, যেটা আর কি ও মনে হয় যেন আমাকে খুব মায়ের মুখে একটা আচরণ করছে, যেটা আমি নিতে পারি নাই। একটা বার আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি বলছি আমি চলে যাব, মামি আমার বলে যে শান্ত তুমি ওর কথায় কিছু রাগ করো না, মানে রাকিব তো এরকমই, তুমি জানো, রাগ করো না। আমি বললাম না না আমি চলে যাব। অ্যান্ড এরপর আমি তখন মামার বাড়ি থেকে চলে আসলাম, মানে চলে আসলাম বলতে আমি চলেই গেছি, মামি আমাকে আসতে দেয় নাই, একরকম আমাকে জোর করে আমি চলে আসছি। পরে বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে এরপরের দিন বাড়িতে আসছি আর কি, ট্রেনে মানে আপনার বাসে ছিলাম। পরে বাড়িতে আসার পরে আমার মা বলতেছে কিরে তুই এরকম রেগে আছিস কেন? আমি বললাম না রেগে নাই, ভাল লাগে না এমন আর কি। তো ওই দিনও কিন্তু এরপর রাতেও কিন্তু মেয়েটা কল দেয় না, কারণ 3 দিন পরে মেয়েটা আমার একদিন কল দিল, ওই মেয়েটা। তো আমি কল দেওয়ার পর আমি রিসিভ করছি, পরে ভাইয়া ভালো আছেন? জি ভালো, চিনলাম না তো। বলে ভাই আমি রিহাম। তো আমি বললাম যে কোন রিহাম? বলে ওই যে রেস্টুরেন্টের সামনে আপনার কাজিনের হাত থেকে আমাদেরকে বাঁচাইছিলেন, আপনার কাজিন যে ঝামেলা করতে চাইছিল। তখন আমি বললাম হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। তো বলে ভাইয়া ভালো আছেন? আমি বললাম ভালো আছি। তো বলে ভাইয়া আপনার পাশে এরকম মুরগি ডাকতেছে কোত্থেকে, এবং আপনি কোথায় থাকেন? আমি বললাম আমি তো গ্রামে থাকি, গ্রামে। বলে আপনাকে না ঢাকাতে দেখলাম। হ্যাঁ আমি ঢাকাতে গিয়েছিলাম আমার মামার বাসায়, কিন্তু আমি চলে আসছি, মানে এর পরের দিন আমি চলে আসছি। বলে ও ভাইয়া সরি, আপনি মানে গ্রামে চলে গেছেন? আমি বললাম হ্যাঁ। তো আমি বললাম যে কেন বলেন তো? বলে না এমনিতেই বললাম আর কি, যে আপনার সাথে আপনি আসলে অনেক ভালো মনের মানুষ, অ্যান্ড আসলে বর্তমান সময়ে আপনার মতো মানুষ পাওয়া খুব কঠিন, যে আপনি যে স্যাক্রিফাইসটা আমার জন্য করছেন, আপনিও যদি আপনার মামতো ভাইয়ের মতো করতেন, মানে আপনার কাজিনের মতো করতেন, তাহলে আমাদের খুব ঝামেলা হতো। আমি বললাম না ঠিক আছে সমস্যা নেই। এমন করে মেয়েটার সাথে ওই দিন আমি অনেক কথাবার্তা বললাম, এবং এরপরে এই মেয়েটা মাঝে মাঝে আমাকে ফোন দিত। তো আসলে একটা কথা বলতে কি জানেন, আমার কোনো মেয়ের উপরে না কোনো ইন্টারেস্ট ছিল না, এটা সত্যি কথা। যে কোনো মেয়েকে ভালোবাসবো, তাকে বিয়ে করব, তার সাথে রিলেশন করব, এইরকম কোনো চিন্তা ভাবনা আমার মাথায় ছিল না। এমনি আমার ভাল লাগতো
মানে সুন্দরী মেয়ে দেখলে তাকাইতাম, এটা ঠিক আছে, কিন্তু কারোর সাথে প্রেম ভালোবাসা করব মানে এইরকম কোনো রকমের ইচ্ছা বা আকাঙ্ক্ষা আমার ছিল না। এরকম দেখলাম মেয়েটা মাঝে মাঝে আমাকে ফোন দিত, মাঝে মাঝে একেবারে গভীর রাতে ফোন দিত, এরপরে সন্ধ্যার সময় ফোন দিত, কি করে নাস্তা করছেন কিনা, সকালে ফোন দিত ব্রেকফাস্ট হয়েছে, দুপুরে ফোন দিত খাওয়া দাওয়া করছেন, মানে কেমন জানি মানে আমার যেটা মনে হলো আর কি, যে মেয়েটা আমার উপর একটু ওভার টেক কেয়ার করতে শুরু করে, যেটা আমার কাছে মানে আমার দৃষ্টিকোণ থেকে মানে আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে নাই, যে কেন আমাকে এতটা ফোন করবে, এতটা কল করবে। এরপরে মেয়েটা এরকম করে কল দিতে দিতে একদিন হঠাৎ করে আমার ফোন দিয়ে বলতেছে, এভাবে প্রায় মাস 3 কাটার পরে আমরা বলতেছে, ভাই আমি তো খুলনাতে আসছি, আপনার বাসা খুলনা কোথায়? মানে এটা বলার পর তো আমি আর দুনিয়াতে নাই, কিরে এমনি খুলনায় চলে আসছে। পরে আমি বললাম যে দেখেন খুলনা শহর থেকে আমার বাসা মোটামুটি দূরেই আছে, আপনি খুলনা কোথায় আসছেন? পরে বলে আমি খুলনাতে আমার এক কাজিনের বাসায় আসছি, মানে আমার কাজিন প্লাস ফ্রেন্ড এরকম। বলে বললাম কোথায়, এবং যেই ঠিকানা দিল এটা মোটামুটি আমাদের বাসার পাশে, মানে কাছাকাছি। পরে আমি বললাম আপনি এখানে আসেন, আচ্ছা ঠিক আছে আমি তো এখন ব্যস্ত আছি, আমি পরে যাব। বলে না ভাই আপনি একটু সন্ধ্যার দিকে আসেন না প্লিজ, আসলে খুব উপকার হয়, আপনার সাথে একটু দেখা করুন। যে ঠিক আছে। তো এই সাথে কথাবার্তা বলে রাত্রে প্রায় 10টার দিকে 10টার মধ্যে আমি তখন ওইদিকে রওনা দিয়েছি। মানে আমি সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, তো আমি ওই আব্বার কাজে হেল্প করি, আব্বার যা কিছু আছে সব আমি দেখাশোনা করি, এই জন্য আসলে খুব বেশি একটা সময় পাই না, কোথাও সময় দেওয়ার মতো সময়টা পাই না। অ্যান্ড আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি যাবো। দেন তখন হলো কি রাত 9টা থেকে 10টার মধ্যে আমি এই মেয়ের মানে যে ঠিকানা আমাকে দিয়েছিল এই ঠিকানাতে গেলাম, এবং ঠিকানাতে যাওয়ার পরে যেটা দেখলাম যে মানে ওখানে কিছু অনেকগুলো মেয়েটাই আছে, বাট এই মেয়েটা তখন আলাদা হয়ে আমার কাছে আসছে, এসে আমার সাথে বসে বলতেছে ভাই আপনাদের বাসা কোথায়? আমার আমাদের বাসা ওইদিকে। বলে চলেন না, আমার খুব ইচ্ছা করে যে আপনাদের বাসার ওইদিকে যাব। আমি বললাম না না না, রাতের বেলায় যাওয়া যাবে না, তবে আপনাদের এইদিকে মানে ওই মেয়ের যেখানে আছে এখানেই কাছাকাছি আমাদের একটা মাছের গের আছে, মানে আপনারা যারা বলেন যে মাছের ফিশারি বা মাছ চাষ করা হয় এরকম একটা জায়গা। তো আমার বলতেছে যে ভাইয়া আপনার সাথে না হাঁটতে ইচ্ছে করতেছে, গ্রামে আসলে খুব অনেক বছর পরে আসা হয়েছে, তো মানে গ্রামটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়, তো আমি না আপনার সাথে একটু হাঁটতে চাই। পরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে চলেন। তো আমাদের যে মাছের ঘের আছে ওইখানে কিন্তু আবার আরেকজন কাকা আছে আর কি পরিচিত, উনি আবার ওই মাছের ওই আমাদের মাছের ফিশারিটা দেখাশোনা করেন। তো মেয়ে যদি এরকম করেই বলতেছে, আমি বললাম, ঠিক আছে তাহলে আমার সাথে চলেন। এরপরে মেয়েরই নিয়ে আমি তখন আমাদের মাছের ফিশারির ওই দিকে গেলাম। অ্যান্ড ওই মুহূর্তটাতে মানে অনেক প্রখর চাঁদের আলো ছিল, এবং চাঁদের আলো থাকার কারণে আমার অনেক ভালো লাগতেছিল, মানে ভিতরটা তো অনেক ভালো লাগতেছিল। এরকম মেমোরিজ বা এরকম স্মৃতি তো আমার জীবনে কখনো হয়নি, এরকম অচেনা অজানা কাউকে নিয়ে কারো হাত ধরে এমনভাবে হচ্ছে চাঁদের আলোতে মানে আপনার ফিশারির পাড়ে হাঁটার মুহূর্তটা, এরকম কোনো মানে সিচুয়েশন তো আমার জীবনে আসে নাই। তো অনেকটা ভালো লাগতেছিল, মেয়েটার হাত ধরে হাঁটতেছিলাম, এবং 4-5টা মোটামুটি অনেকটা রাউন্ড দিলাম, দেখতে দেখতে প্রায় মধ্যরাত হয়ে গেছে। এবং মধ্যরাত হয়ে যাওয়ার পরে মেয়েটা আমাকে বলতেছে, আমার না অনেক ইচ্ছা কি জানেন, এই যে আমার যে কাকা যে ঘরটার মধ্যে থাকে আর কি, এটি একটা বাচাই টাইপের ঘর। আপনার হয়তো গ্রামের বাড়িতে যারা থাকেন তারা চিনবেন, বেশিরভাগ হচ্ছে শাক সবজির আপনার পাহারা দেওয়ার জন্য, জমি পাহারা দেওয়ার জন্য এই ধরনের ঘরগুলো বানানো হয়, যেটা হচ্ছে বাঁশ দিয়ে বাচাই দেওয়া এবং এর উপরেই মানে করা। পরে বলে আমার না অনেক ইচ্ছা হচ্ছে যে এরকম একটা ঘরের মধ্যে রাত কাটানো, মানে ওখানে একটা ট্রেকিং টাইপের কিছু করা। আমি বললাম যে দেখেন আসলে এখানে তো কাকা থাকে, বলে না আমরা চলেন না এটার মধ্যে একটু বসি। তো আমি তখন কাকারা ডাক দিলাম, উনি তখন উঠছে, উঠে বলতেছে কি এত রাতে তুমি? আমি বললাম কাকা আমরা এখানে একটু বসি, আমরা একটু হাঁটেন। এরপরে কাকারে বের করে দিলাম, মানে কাকা হাঁটতে গেল, তো আমি আর ও তখন এই বাসার উপরে বসলাম। এর বসতে বসতে একটা পর যে আমাকে বলতেছে, আচ্ছা আপনি কি একটা ফ্রি মানে হ্যাঁ আপনাকে একটা ফ্রিতে প্রশ্ন করতে পারি, মানে কিছু মনে করবেন না তো? আমি বললাম না 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 কিছু মনে করবো না, ঠিক আছে বলেন। তো মেয়েটা আমাকে বলতেছে যে রিহাম বলতেছে যে আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? আমি কথাটা শুনে একটু নার্ভাস হয়ে গেলাম, যে প্রথম মনে হয় কি আমাকে আমার গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করলো। আমি বললাম না 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 আমার কোনো গার্লফ্রেন্ড নেই। বলে আপনি দেখতে এত সুন্দর, এত হ্যান্ডসাম, এত কিউট, আপনার চেহারা এত ভালো লাগে আপনার দেখতে, বাট আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? আলম জান আসলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। অ্যান্ড পরে বলতেছে না আপনাকে অনেক ভালো লাগছে, তো এই জন্য বললাম। তো থ্যাংক ইউ সো মাচ যে এই পর্যন্ত কোনো প্রেম ভালোবাসা করেন নাই। আমি তখন একটু মানে লজ্জা পাচ্ছিলাম ওর সাথে কথা বলতে বলতে, যে না আসলে আমার লাইফে কোনো রিলেশন নাই। এবং এরকম করতে করতে প্রায় অনেক রাত পর্যন্ত, রাত 2টো পর্যন্ত এই মেয়েটা আমার সাথে ওখানে বসে বসে কথা বলে। কাকা তখন আপনার ফিশারির এক পাশে গিয়ে মাটির মধ্যে শুয়েছিল, এমন একটা অবস্থা। মানে মাটি মিন্স হচ্ছে গাছের নিচে আপনার যে চাদর, মানে যে গামছা হয় না, গামছা ভিজা তারপর শুয়েছিল। পরে আমি মেয়েটারে নিয়ে ওর বাসার দিকে গেলাম এবং কাকারে ডাক দিলাম। কাকা তখন উঠছে, ওর বাড়ির দিকে নামাই দিয়া, মানে বাড়ির দিকে দিয়ে আমি তখন চলে আসবো। তো আমাকে বলতেছে আপনি এত রাতের বেলায় কীভাবে যাবেন? আমার এই সমস্যা, আমি যেতে পারবো, কারণ আমি ফোন দিলে পোলাপাইনে বাইক নিয়ে আসবে, দেন আমি বাইক নিয়ে চলে যাব।
এরপরে এক বন্ধুরে ফোন দিলাম, ও মোটরসাইকেল নিয়ে আসছে, ওর মোটরসাইকেলে করে আমি তখন বাড়ির দিকে গেলাম। এবং বাড়িতে যাওয়ার পরে আমার এই যে কিছু মেমোরি তৈরি হলো, কিছু স্মৃতি তৈরি হলো, এই স্মৃতিগুলো না আমি না ভুলতে পারতেছিলাম না। মানে মেয়েটা তখন আমাকে মাঝে মাঝে ফোন দিত, আমিও তখন তারে ফোন দিতাম, এবং দুজনের সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে জানতে পারি এই মেয়েটার বাড়ি হচ্ছে রাজধানী ঢাকাতে, এবং তার বাবা হচ্ছে একজন আর্মির অফিসার, এবং তাদের হচ্ছে ঢাকাতে নিজেদের বাড়ি আছে। ওর টোটাল 2 বোন, ও বড়, ওর আরেকটা ছোটো বোন আছে, এবং ঢাকা শহরে খুবই সম্ভ্রান্ত ফ্যামিলি একটা মেয়ে, এরকমভাবে আমাকে সে বললো আর কি। এবং তার সাথে কথা বলতে বললে আমি ঠিক এরকমই বুঝলাম। এর কয়েকদিন পরেই কথা বলতে বলতে তার উপর এতটাই দুর্বল হয়ে গেলাম যে আমি তারে দেখার জন্য সুদূর খুলনা থেকে ঢাকায় চলে আসছি। অ্যান্ড আমি কিন্তু আমার কাজিনরে কোনো কিছু বলি নাই, মানে আমার ওই কাজিন আছে যে ওরে কিছু বলি নাই। ও এরকম একটা মানুষ যে ওর যদি আমি কিছু বলি তাহলে ও হয়তো মেয়ের উল্টাপাল্টা কিছু করে ফেলবে, বা মেয়ের সাথে খারাপ কোনো কিছু করে ফেলতে পারে, মেয়ের উপর রেগে যেতে পারে। কারণ ও তো এই মেয়ের উপরে খুব রাগ, এই মেয়ের সাথে আমার রিলেশন আছে, এইটা জানতে পারলে তো আর নিজেকে ঠিক রাখতে পারবে না। এই জন্য আমি আমার কাজিনকে কিছু বললাম না, ওর সাথে দেখা করতে গেলাম। এবং যেদিন দেখা করতে গেলাম ওই দিন আপনার বিকেলবেলা দেখা করছিলাম, মামাদের বাড়িতে গেছি, অ্যান্ড মামাদের বাসা থেকে পরে ওদের ওই দিকেই গেছি, দেখা করলাম। ওর সাথে ওর একটা কাজিন আসছে, মানে আরেকটা মেয়ে আসছে। তো আসার পর আমাদের বলতেছে যে আমরা কথা বলছি প্রায় রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত। 9টার দিকে ওর কাজিন তখন ওরে বলতেছে যে এই রেহাম চল আজকে আমরা কক্সবাজার থেকে ঘুরে আসি, এমনিই বলতেছে। মানে আমি তখন একটু অবাক হয়ে গেলাম, কিরে, পরে আমরা বলে যাবেন নাকি, চলেন কক্সবাজার থেকে ঘুরে আসি, এরকম করে মানে রেস্টুরেন্টে বসা অবস্থায়। আমি তখন বললাম কী বলেন, আসছিলাম ঢাকাতে, এই তোমার সাথে দেখা করবো, বাট এখন কক্সবাজার যাব। আমি তো আসলে কক্সবাজারে প্ল্যানিং নিয়ে আসি নাই। পরে আমার বলতেছে আর না, আমাদের নিজেদের গাড়ি আছে, আমরা আমাদের গাড়ি নিয়ে যাবো, সমস্যা কি, অ্যান্ড ওখানে খুব বেশি খরচ হবে না। আমি তখন একটু লজ্জা করে বললাম যে আসলে খরচটা ম্যাটার করে না, মানে আমি এত দূরে যাব এটা মানে তো প্রিপারেশন নাই, বড় সমস্যা নেই চলেন। মানে একরকম জোরাচুরি করে 2টা মেয়ে আমাকে সাথে নিয়ে কক্সবাজার রওনা দিল। তারা কোত্থেকে একটা গাড়িও নিয়ে আসছে, যদিও আমি জানতে পারছি এই গাড়িটা নাকি রিহামের। তো অনেক বড় লোকের মেয়ে, তো মানে টাকা পয়সাওয়ালা একটা গাড়ি। তো ওই গাড়িটা নিয়ে তখন আমি ওদের সাথে কক্সবাজারে দিয়ে গেলাম। তো আমার কিন্তু মানে ঢাকায় আসছি আমি শুধুমাত্র এটাই প্ল্যানিং, কক্সবাজার প্ল্যানিং ছিল না। এরপর ওর সাথে কক্সবাজার গেলাম, এবং কক্সবাজারে বিচের পাড়ে ওর সাথে কাটানো মুহূর্তগুলো আমি মৃত্যু পর্যন্ত ভুলতে পারবো না। দুজনকে জড়িয়ে ধরা, এবং চাঁদনি কোনো এক প্রখর রাতে চাঁদের আলো কক্সবাজারের সমুদ্রে পানির মধ্যে পড়তেছিল। আমি ওর কাঁধের উপরে হাত দিয়ে ওকে আমার বুকের কাছে একটু জড়িয়ে ধরলাম। আকাশের ওই চাঁদটা যেন একটু পর পরে সাগরের ওই ঢেউয়ের সাথে খেলা করতেছিল, এবং সেই ঢেউয়ের মৃদু আলো এসে আমার ভালোবাসার মানুষ রিহামের মুখের মধ্যে পড়তেছিল। আমার এত ভালো লাগতেছিল, এই অনুভূতি আমি আমার জীবনে কখনোই ভুলতে পারবো না। আমি যত রিহামের দিকে তাকাই ততই মনে হয় যেন আমি অন্য কোনো রাজ্যে হারিয়ে যাই। ভালোবাসার এক মিষ্টি মধুর মুহূর্ত আমি সেখানে বসে কাটিয়েছি, এবং একটু একটু করে রিহামের সাথে এতটাই ক্লোজ হয়ে গেলাম যে রিহামকে ছাড়া আমি পৃথিবীর আর কোনো কিছুই থিঙ্ক করতে পারি না, এবং কোনো কিছুই আমার ভালো লাগে না। এরকম করে 3 দিন পর্যন্ত কক্সবাজার ছিলাম, এবং 3 দিন আমি আর রিহাম একই রুমে ছিলাম, এবং অ্যাজুয়ালি বলতে গেলে আমরা হাজব্যান্ড ওয়াইফের মতোই ছিলাম। আর ওর যে ফ্রেন্ড ছিল উনি আলাদা একটা রুমে থাকতো, আলাদা একটা রুমে উনি ছিল। এবং 3 দিন পরে আমরা সেই কক্সবাজার থেকে পুনরায় আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এবং ঢাকায় আসার পরে আমি তখন রিহামের সাথে এতটাই ক্লোজ হয়ে গেছি যেটা আসলে বলার মতো না। ঢাকা থেকে আমি আর মামার বাড়িতে না গিয়ে ওখান থেকে ডিরেক্টলি খুলনায় চলে গেছি, কারণ আমার অনেক কাজ বাকি আছে, আব্বা অনেক বকাচকা করতেছে, বাসায় অনেক কাজ আছে, সব কিছু বাদ দিয়ে আমি কক্সবাজার চলে গেছি। এবং বাড়িতে যাওয়ার পরে আমি প্রচুর কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছি, এবং আর কাজ যেমনই করি না কেন বেশিরভাগ সময়ে আমি রিহামের সাথেই ফোনে কথা বলি। তো ওই সময় দেখা গেল কি যে আমার আব্বু মানে এরকম একজন পার্সন যে কোনো কিছু আমাকে ছাড়া করতে পারে না, মানে আব্বুর সব কিছুতেই আমাকে লাগবে। আব্বুর পক্ষে কোনো কিছুই একা করা সম্ভব না। তখন আব্বু আমাকে বলতেছে এইটা কর ওইটা কর, মানে খুবভাবে আমাকে আব্বু নিজেও অনেক কিছু করানোর জন্য ট্রাই করতেছে। তো আমি কি করে কাজ না করে অলওয়েজে মানে ইয়ের সাথে কথা বলি, রিহামের সাথে কথা বলি, ও ফোন দিলে ওর সাথে কথা বলতে থাকি। মানে কেমন জানি ওর সাথে কথা বলতে বলতেই না আমার বেশিরভাগ সময় কেটে যায়। এবং এই জিনিসগুলো আমার আব্বা আম্মা দুজনেই খেয়াল করে যে আমি সারাক্ষণই ফোনে ব্যস্ত আছি, ফোনে কথা বলি। এবং এগুলো খেয়াল করার পরে আমার মা তখন আব্বারে বলল যে আমার কাছে মনে হয় যে ও মনে হয় খারাপ হয়ে যেতেছে, সারাক্ষণে ফোনে কথা বলে মনে হয় কোনো রিলেশনে জড়াইছে, এবং ব্যবসা বাণিজ্য ঠিকমতো করে না। আর পড়াশোনা আমি তখন ছেড়ে দিয়েছিলাম, মানে অনার্সে ভর্তি হয়ে নেই। আর আব্বা যেহেতু ঢাকায় যেতে দেয় নাই, তো আমার তখন মানে প্ল্যানিং হচ্ছে আমি আর পড়বোই না, যেহেতু ঢাকায় আমি পড়তে পারি নাই। তো এরপরে আব্বু তখন বললো কি, আম্মুকে বললো যে ঠিক আছে তাহলে ওর জন্য মেয়ে দেখো।
আমার মা তখন এদিক সেদিক মেয়ে দেখতে শুরু করছে। অ্যান্ড এই বিষয়গুলো কিন্তু আমি জানতাম না। একদিন হঠাৎ করে আমার দাদি আমারে বলতেছে যে আমার নিয়ে কই জানি যাবে, আমার মা সহ। আমি বললাম কোথায়? শুক্রবারে। তা আমি বললাম যে কোথায় নিয়ে যাবো? অ্যান্ড বলতেছে যে মেয়ে দেখতে নিয়ে যাবে। তা আমি বললাম যে কেন, মেয়ে দেখবো কেন? বলে তোর জন্য মেয়ে দেখবো। মানে আমি তখন অবাক হয়ে গেলাম। মানে এই প্রথম আমি জানতে পারি যে আমাকে তারা বিয়ে করাবে বা বিয়ে করার প্ল্যানিং করতেছে। পরে আমি বললাম যে দেখেন, আমার তো আসলে মানে বিয়ে করার কোনো ইচ্ছা না, আমি বিয়ে করবো না। আমার দাদি তখন বলতেছে বিয়ে করবো না, প্রেম করবা? সারা রাত ধরে ফোনে কথা বলো মেয়েদের সাথে, অ্যান্ড তুমি প্রেম করবা? মানে দাদি একটু মোটামুটি একটু গরম হয়ে গেল আমার সাথে। অ্যান্ড ওরকম করে তারা তখন জোর জবরদস্তি করে আমাকে একটা মেয়ে দেখার জন্য নিয়ে গেল। তো মেয়েটা দেখলাম, দেখে আমি তো জানি আমি যদি বিয়ে করি তাহলে তো আমি রিহামকেই বিয়ে করব, অন্য কাউকে তো আমি আর বিয়ে করবো না। অ্যান্ড মেয়েটা দেখলাম, মেয়েটা দেখার পরে বাড়িতে আসছি। আসার পরে দাদি আমার বলে কিরে মেয়ে দেখতে কেমন? আমি বললাম আমার একদম ভালো লাগে নাই, আমার কাছে পুরোই বাঁচা লাগছে, আমি এরকম মেয়ে বিয়েই করবো না। অ্যান্ড আমি আর তখন কিছু বললাম না। এবং এই ঘটনা আমি তখন রিহামকে জানালাম। ও তখন হাসতেছে যে এটা কীভাবে সম্ভব। অ্যান্ড রিহামের সাথে এরকম করে কথাবার্তা বলতেছি, আবার এসে আগের মতো রিহামের সাথে কথা বলি। এবার একদিন দাদি আমার নিজেই জিজ্ঞেস করে কী রে শান্ত, তুই এরকম ফোনে কথা বলিস, সারাক্ষণে মোবাইল ফোনে কথা বলিস, তোর বাবা বলে কাজ কামের প্রতি তোর কোনো মনোযোগ নাই, এইভাবে চললে কি আর সংসার চলবে? আচ্ছা তুই কি কাউকে ভালোবাসিস? কাউকে কি তোর ভালো লাগে? এরকম করে আমারে বললো। আমি বললাম যে না দাদি, আমার কাউরে ভালো লাগে না। দাদি আমার বলে দেখ এখনও সময় আছে, তুই আমার কাছে বল, কারণ তোর বাবা যে রাগী মানুষ, তোর বাবা কিন্তু তোর কখনোই তোর পছন্দে বিয়ে করাবে না। তোর বাবা অলওয়েজ চাইবে সে তার পছন্দে তোকে বিয়ে করাইতে। তো আল্লাহ যদি হয়তো একদম আমাকে এখনও বাঁচায় রাখছে, আমি যদি চেষ্টা করি তাহলে আমার মানে তোর পছন্দে আমি তোকে বিয়ে করাইতে পারবো। তো ভালোই ভালো তুই আমাকে বলে ফেল যে তুই কাউকে পছন্দ করিস কি না, বা তোর সাথে কারো কোনো সম্পর্ক আছে কিনা। অ্যান্ড দাদিটা বলার পরে আমি তখন আর নিজের মাঝে লুকিয়ে রাখলাম না বিষয়টা। আমি চিন্তা করলাম এরকম সুযোগ তো আর হবে না। আর পরিবার যেহেতু বিয়ে করাই দিবে তাহলে তো আমার বিয়ে করাই লাগবে। আর রিহামও আমাকে বিয়ে করার জন্য মোটামুটি রাজি। পরে আমি দাদির ঘটনাটা খুলে বললাম যে দাদি এমন এমন ঘটনা, ঢাকার একটা মেয়ে, আমি ওরে বিয়ে করবো এইভাবে। দাদি তখন আমার বলতেছে দেখ এই জন্যই আমি তোকে বলছিলাম যে তুই আগে আমার কাছে বলে ফেল, কারণ তোর পরিবার, তোর বাবা মা তারা কখনোই তোকে ঢাকায় বিয়ে করাবে না, তুই ঢাকায় কখনোই বিয়ে করতে পারবি না। তো তুই যেহেতু আমার কাছে বিষয়টা আগেই জানাইছিস বা আগেই বলছিস, এটা তোর জন্য অনেক ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তোর আব্বুর সাথে কথা বলবো। মানে দাদি যেটা ডাউট করছে সেটাই। আমার দাদি যখন আব্বুকে বলছে, আব্বু ডিরেক্টলি মানে দাদিরে বলছে যে না, আপনার সব কথা শুনি, আপনার সব কথা মানি, কিন্তু আমরা ওর ওখানে বিয়ে করাবো না। ঢাকা শহরে মেয়েরা ভালো হয় না, ঢাকা শহরে মেয়েরা অনেক বাজে হয়, এই ওই মানে অনেক কথাবার্তা বলতেছে আমার দাদি নিয়ে। দাদি তখন বলে যে দেখ ও যেহেতু বিয়ে করতে চায় আর মেয়েরও পছন্দ করে, আমি ছবিও দেখাইলাম। অ্যান্ড দাদি তখন মানে মোটামুটি আমার আব্বাকে অনেক কষ্টে, আব্বু তো রাজি হয় না, অনেক কষ্টে বুঝিয়ে শুনে একটা পর্যায়ে আমার দাদি আমার বাবাকে রাজি করতে সক্ষম হয়। এবং দাদি তখন আমাকে বলে যে দেখ লেট করা যাবে না, তুই তাড়াতাড়ি মেয়েটারে বল সেজন্য তোর আব্বুর মানে তার বাসার ঠিকানা দেয় এবং তার বাসায় তুই মানে যাবি। আমাকে এটা বলেছে তার বাসায় তুই তাড়াতাড়ি যাবি, অ্যান্ড এভাবে মানে লেট করাটা ঠিক হবে না। অ্যান্ড ওই সময় আমি তখন রিহামকে বললাম যে রিহাম, ভালো সংবাদ হচ্ছে আমার দাদি রাজি করাইছে আমার আব্বাকে, এখন আমি আমার আব্বা আম্মাকে নিয়ে যাব। অ্যান্ড তুমি একটু প্লিজ আমাকে মানে তোমাদের বাসার অ্যাড্রেসটা, আমি তো ওর বাসা জানি, এরপর বললাম তুমি ঠিকানাটা লিখে দাও এবং তোমার আব্বা আম্মাকে তুমি বিষয়গুলো জানাও। তো একটা বিষয় আমি তখন খুবই অবাক হয়ে গেলাম যে এই প্রথম ও আমাকে প্রথমত যেটা বললো যে আমি আমার আব্বা আম্মুকে সব কিছু বলছি, তারা রাজি আছে, কিন্তু যখন আমি যেতে চাইলাম ওই মুহূর্তেও আমাকে বলতেছে যে আমার আব্বু আম্মু আমাকে ঢাকায় বিয়ে মানে ঢাকার বাইরে বিয়ে দেবে না। মানে হঠাৎ করে এরকম করে বলতেছে। আমি তখন বললাম কী ব্যাপার, তুমি না আমারে বললা যে তুমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলছো, তারা রাজি আছে, তারা বলছে যে আমার কাছে তোমাকে বিয়ে দিবে, এখন এটা কী বলতেছো? আমাকে বলতেছে হ্যাঁ আমিও তো এটাই মনে করছিলাম, আব্বা আম্মু তো রাজিই ছিল, বাট এখন তারা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আমাকে ঢাকার বাইরে বিয়ে দেবে না। পুরান ঢাকায় আমার আব্বুর এক ব্যবসায়িক বন্ধু আছে, ওই ব্যবসায়িক বন্ধুর ছেলের কাছে আমাকে বিয়ে দেবে, আমাকে ঢাকায় বিয়ে দেবে না। মানে আমি তো শুনে আমার মাথায় আসমানটা ভেঙে পড়ছে। কী বললো এটা তুমি? তোমার সাথে আমার এত প্রেম, এত ভালোবাসা, আমাদের এত মেমোরি, এত স্মৃতি, আমরা এগুলি কী করে ভুলে যাব? ও আমাকে বলে দেখো আমার পরিবার যদি বিয়ে না দেয় তাহলে আমি কী করতে পারি বলো? আমার তো আসলে কিছু করার নাই, আমার আব্বা আমাকে ওখানে বিয়ে দেবে না। মানে আমার তখন মানে আর ভাল লাগতেছিল না এটাও কী বলে। অ্যান্ড এরকম করে করে মানে আমি খুব ট্রাই করতেছি ওরা বলার জন্য। অ্যান্ড একটা পর্যায়ে আমি বললাম যে মানে ও বলতেছে যে না আমার পরিবার যেহেতু রাজি হবে না তাহলে চলো আমরা পালাই বিয়ে করে ফেলি, এরকম করে বলতেছে। কিন্তু আমার কথা হচ্ছে আমি পালিয়ে বিয়েটা কেন করব? আজকে যদি আমার আব্বা আম্মা রাজি না হতো বা তারা যদি কোনোভাবে রাজি না হতো পালিয়ে বিয়ে করতাম। আর আমার আব্বা আম্মা যেহেতু রাজি আছে তাহলে পালিয়ে বিয়ে করবো কেন? অ্যান্ড আমার ভিতরে তার কথাগুলো মাঝে কেমন যেন একটা ডাউট লাগতেছিল আর কি।
মানে ওই শুধু পালিয়ে বিয়ে করার জন্য রাজি। মানে আমাকে বলে যে তুমি আমাকে এখন বলো, আমি এখনই চলে আসবো, আর তুমি আমাকে যেখানে নিয়ে যাও আমি সেখানে যাবো, অ্যান্ড প্লিজ তুমি আমাকে অন্য কোনো কিছু জিজ্ঞেস করো না। মানে কেমন জানি তার কথাবার্তাগুলোর মাঝে আমার একটা সন্দেহ সন্দেহ ভাব লাগলো। তো আমি তো আর এই বিষয়টা কাউকে জানাইতে পারি না, অ্যান্ড আমি তখন এই বিষয়টা প্রথম আমার দাদির কাছে জানাইলাম যে দাদি, কারণ দাদির সাথে আমার সম্পর্কটা অনেক ভালো ছিল, এই জন্য দাদিকে বলে যে দাদি, এই মেয়ের সাথে তো আমার এরকম এরকম হয়েছে যে মেয়ে আমাকে অনেক ভালোবাসছে, আমিও অনেক ভালোবাসছি, আমাদের দুজনের মাঝে অনেক প্রেম, অনেক ভালোবাসা। এখন এই মেয়েটা হঠাৎ করে আমার এই বিয়ের কথাবার্তা যখন আমি বললাম যে পরিবারে, আমার পরিবারের মানুষগুলো তোমার পরিবারে পাঠাবো, এখন এই মেয়ে আমারে বলতেছে যে তার বাসার ঠিকানা আমাকে দেয় না, এবং সে বলে যে তার বাবা নাকি মা নাকি আমার কাছে তার বিয়ে দেবে না। তো এই দাদি তো অনেক চালাক ছিল, মানে আমাদের পরিবারে দাদি মোটামুটি অনেকটা চালাক। দাদি আমার তখন বলতেছে, শান্ত একটা কাজ কর, তুই একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ, মানে আমার কাছে কেমন জানি বিষয়টা একটু সন্দেহ লাগতেছে, এরকম করে বলে। আমি দাদিরে বললাম যে দাদি, এইটা তুমি কি বলো, সন্দেহ লাগবে কেন, ওর তো দেখতে শুনতেও ভালো, কথাবার্তাও ভালো। আমার দাদি আমারে বলেছে না, এরপরেও আমার কাছে বিষয়টা কেমন জানি সন্দেহ লাগতেছে, তুমি এটা সম্বন্ধে আর একটু ভালো করে যাচাই কর। তো এখন আমি তো ওর সম্বন্ধে ভালো করে যাচাই করার মতো কোনো কিছুই নেই, মানে আমি কীভাবে যাচাই করব। তো একদিন ওর সাথে ঢাকায় দেখা করতে আসছি, মানে যাচাই করতে হলে তোর ফ্যামিলিতে যেতে হবে। ওর সাথে ঢাকায় দেখা করলাম, দেখা করার পরে রেস্টুরেন্টে একটা কথা আমারে বলতেছে যে তুমি আমারে পালাই নিয়েছ, এই যে এখন আমরা দেখা করতে আসি রেস্টুরেন্টে, আমরা চলো বিয়ে করে ফেলি, আমরা এখন বিয়ে করি, তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে যাও, অ্যান্ড কী হবে, কিছুই হবে না, মানে এরকম এরকম আমারে বলতেছে। মানে আমি তখন বুঝতে পারলাম না যে যতই ওরে বিয়ের কথা বলি ও বলে পালিয়ে যাব, আমি বলি বিয়ে করব ও বলে পালিয়ে যাবে, মানে পালিয়ে যাবে কেন সেটাই বুঝলাম না। এরকম করতে করতে ওই দিন আমি কী করলাম, তারা আমি ফলো করলাম যে সে আসলে কোথায় যায়, এবং তার বাসার অ্যাড্রেসটা আমি অ্যাকুরেট, মানে একদম সঠিক অ্যাড্রেসটা আমি ওরে রিক্সায় উঠিয়ে দিলাম। উঠে দেওয়ার পর আমি পিছনে আরেকটা রিক্সা নিয়ে ওরে ফলো করে আমি ওর বাসা পর্যন্ত গেলাম। আর ও আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো, ও প্রথম দিন আমাকে বলছিল যে ওর ওই গাড়ি, আমরা যে কক্সবাজার গিয়েছিলাম গাড়িটাও আমাকে বলছিল যে এটা আমার গাড়ি, এবং এরপরও আমাকে বললো যে এটা ওর বান্ধবী, যে বান্ধবীটা আমাদের সাথে গেছে ওই বান্ধবীর গাড়ি, আমারে বলতেছে। তো এই বিষয়টা প্রথমে আমার কাছে ডাউট খেলো, এবং সেকেন্ডলিও আমাকে কোনোভাবে ওর পরিবারে নিতে রাজি নাই, ওর পরিবারে নিতে চায় না, আমাকে বলে পালিয়ে বিয়ে করবে। এই দুইটা বিষয়, বা বাসার ঠিকানাটা আমাকে খুব এক্স্যাক্টলি ও বাসার ঠিকানাটা বলে না, এই কয়েকটা বিষয় মিলিয়ে না ভাই, তখন আমার ভিতরে একটু সন্দেহ ঢুকে গেল যে না, মনে হয় ও অন্য কোনো কিছু ওর প্ল্যানিং আছে। এই জন্য আমি ফলো করলাম, এবং ফলো করতে করতে একটা পর্যায়ে তার বাসা পর্যন্ত আমি তার বাসার অ্যাড্রেস বের করে ফেলি, বাসার ঠিকানা বের করি। ও তখন বাসার মধ্যে চলে যায়, এবং আমি তখন কী করি, বিকেল অবধি পর্যন্ত বাসার নিচেই থাকি, এবং দারোয়ানের সাথে আমি একটু সম্পর্ক তৈরি করি। দারোয়ানটা বাইরে আসে, একটু বয়স্ক করে, একটু পান খায়, সিগারেট খায়। তো আমি ওনার পান খাওয়াইলাম, সিগারেট খাওয়াইলাম, পরে বললাম কাকা, আমি তো একটা মেয়ের রিক্সা থেকে নামাই দিয়েছি, আপনারা তো দেখছেন? বলে হ্যাঁ দেখছি। তো আমি বললাম এটা কি মেয়েদের বাসা নাকি ওরা এখানে ভাড়া থাকে? মানে আমার একটা ধারণা হচ্ছিল যে মনে হয় মেয়েটা এখানে ভাড়া থাকে, অ্যান্ড ওই দারোয়ান থেকে আমি প্রথম জানতে পারি যে হ্যাঁ এটা ওদের ভাড়া বাসা, ওরা মূলত এখানে ভাড়া থাকে। এটা জানার পরে ভাই আমার তখন এত কষ্ট হয়েছে বলার মতো না, যে আমাকে এভাবে ঠকাইলো, আমার এভাবে মিথ্যে বললো। আমি মানে তখন আর নিতে পারি না এই বিষয়টা, মানে কান্না চলে আসছে যে এটা কেন হবে। আমি আর দারোয়ানের সাথে কথা বাড়াইলাম না, বাড়াইয়া মোবাইল ফোনটা বন্ধ করে দিলাম। অ্যান্ড মোবাইল ফোনটা বন্ধ করে দিয়ে এত রাগ, এত অভিমান হয়েছে, আমি বাড়িতে চলে গেছি। 2 দিন পর্যন্ত আমি ওর সাথে কোনো কন্ট্রাক্ট রাখি নাই, মানে 2 দিন কোনোই কথা বলি নাই। বাড়িতে গেছি, মনোযোগ দিয়ে কাজ করতেছি, আব্বার সাথে চলতেছি, মানে টোটালি ওর সাথে আমার কন্ট্রাক্ট বন্ধ, মানে কোনো কথা নাই। 4 দিনের মাথায় ও হঠাৎ করে একদিন বিকেলবেলা আমাদের বাড়িতে, আমি বাজারে গেছি, আমার আম্মা আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে শান্ত, ঢাকা থেকে কে জানে আসছে তোর সাথে দেখা করার জন্য। আমি তো অবাক, কিরে ঢাকা থেকে কে আসবে? আমি বাড়িতে এসে দেখি যে ও আছে, এবং ওর পাশে আরেকটা মেয়ে আছে। আর এটা কোন মেয়ে, মানে ও আমাদের বাড়ির পাশে, আমাদের এলাকার পাশে যে খুলনাতে এক জায়গায় বেড়াইতে আসছিল, ওই বাড়ির একটা মেয়ে। তো আমি তো দেখে মানে একদম টাসকি খেয়ে গেলাম, কিরে ও ঢাকা থেকে চলে আসছে। পরে আমি তখন মানে আমার কান্না একটা ভাব, ও কান্না করতেছে, মানে ও তো কান্না করতেছে দেখাই যায়। পরে আমার আম্মা ভিতরে নিয়ে গেল, ও খাবে না, মানে আমার আম্মা বলতেছে খাওয়া দাওয়া করো, বলে না আমি তো শান্তর ফ্রেন্ড, শান্ত ফোন বন্ধ করে রাখছে, ওর একটু দেখতে আসছিলাম, ও চলে যাবে, মানে খুব কান্না একটা ভাব, এরকম একটা ভাব। এমন সময় আমার দাদিরে তখন দেখছে, মানে আমি তো সবসময় দাদির প্রশংসা করতাম না ওর কাছে, যে মানে দাদিরে বলতাম যে দাদি দেখতেও এত সুন্দর, ভালো, এইটা ওইটা, এরকম প্রশংসা করতাম। তো ও দাদির কাছে গিয়ে বলতেছে, দাদি ভালোবাসা মানুষকে, মানে এরকম করে বলতেছে যে আমি ওরে মিথ্যা বলছিলাম, যে আসলে আমার মানে এরকম যে আমার ঘর নাই, বাড়ি নাই,
এগুলো বলার পরেও না মানে এরকম মানে মিথ্যা বলছিলাম আর কি, মানে মিথ্যাগুলো তাদের কাছে স্বীকার করে এবং স্বীকার করে বলে যে ও আমাকে এই জন্য আর আমাকে এখন ভালোবাসে না, কারণ আমার বাবার বাড়ি নেই। ঢাকা শহরে যদি আমার বাবার বাড়ি থাকতো তাহলে কিন্তু আমাকে ঠিকই পছন্দ করতো, ভালোবাসতো। এইগুলো বলে আমার দাদির কাছে কান্নাকাটি করেও তখন চলে যায়, মানে সন্ধ্যার পরেই চলে যায়, আমাদের বাসা থাকে না। পরে দাদি আমার ডাইকে নিয়ে বলতেছে, তুই যে বললি একটা মেয়েরে পছন্দ করিস, তাহলে কি এই মেয়েটা? আমি বললাম হ্যাঁ দাদি, এই মেয়েটাই। পরে বলে আমাদের বাসায় কীভাবে আসলো? আমি বললাম যে এমন এমন ঘটনা, এমনি এমনি একবার আনছিলাম তো তুই ঠিকানা নিয়ে নিছে। দাদি আমারে বলে যে দেখ, মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমার অনেক মায়া লাগছে, আমার কাছে মনে হয় মেয়েটার মনের ভিতরে না অনেক কষ্ট লুকিয়ে আছে এবং এই কষ্টের কথা চাইলেও কারো কাছে শেয়ার করতে পারে না। এই মেয়েটার বাড়ি নাই, ঘর নাই, মেয়েটার বাবা ঢাকায় ভাড়া থাকে, এই বলে কি তুই মেয়েটাকে বিয়ে করবি না? আমি বললাম দাদি আসলে বিয়ে তো বিষয়টা আমার কোনো আপত্তি নেই, বা আমি তো বিয়ে করতেই চাই, কিন্তু বিষয়টা যদি এরকম হয় অ্যান্ড এটা তো আসলে দাদি আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। দাদি আমার বলতেছে যে দেখ, এরকমটা করিস না, একটা কাজ কর, তুই মনে হয় ভালো হবে, এরকম করে বলতেছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখি। তো এবার আমি কী করলাম, আস্তে আস্তে বিষয়টা আমার দাদি তখন বিষয়টা আমার আব্বুকে বললো, মানে যেটা সত্যি সেটাই বললো, এরকমভাবেই বললো। আমার আব্বা যখন শুনছে ওরা ঢাকায় ভাড়া থাকে, মানে প্রথমে তো আব্বুরে বলছিলাম যে ওদের বাড়ি আছে, গাড়ি আছে, বা অনেক কিছুই বলছিলাম, কিন্তু এখন যখন শুনছে ঢাকাতে ভাড়া থাকে, ওদের ঢাকাতে নিজেদের কিছুই নেই, মানে আমার আব্বা তখন পুরো পিস টান দিয়ে দিচ্ছে যে না, এরকম কেন বিয়ে করাবো? আমি চাইলে আরও বড় ফ্যামিলিতে যেতে পারি, ভালো ফ্যামিলিতে যেতে পারি, আমি তো এরকম মেয়ে বিয়ে করাবো না। আমার আব্বা তখন পুরো এগেনস্টে চলে গেল, মানে তখন আমার দাদির কথাও আর শুনলো না, মানে দাদির কথার বাইরে গিয়ে আব্বা তখন বলতেছে যে না, আব্বা আমাকে ঢাকায় বিয়ে করাবেই না, আব্বু আমাকে টোটালি ঢাকায় বিয়ে করাবেই না। এইরকম একটা অবস্থা, মানে নিতে পারতেছিলাম না। ও ফোন দিয়ে কান্নাকাটি করে যে আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে হারাইলে সত্যি মরে যাব, আর তুমি আমার দেহের অক্সিজেন, এইটা ওইটা বলে ও খুব কান্নাকাটি করে। আবার একইভাবে আমার নিজেরও তখন অনেকটা খারাপ লাগে, কারণ তাকে তো অনেক ভালোবাসি, ভালোবাসা মানুষকে তো সাথে হারাতে পারবো না। আর এদিক দিয়ে আব্বা তখন আমাকে খুলনায় বিয়ে করানোর জন্য একদম উঠে পড়ে লাগছে যে আমাকে খুলনা বিয়ে করাই ছাড়বে, আমাকে খুলনা বিয়ে করাবে, মানে কোনোভাবেই আব্বাকে আর আমি মানিয়ে নিতে পারতেছিলাম না, কোনোভাবে মানাইতে পারতেছিলাম না। এবং একটা পর্যায়ে আব্বুরে না মানাইতে পাইরা আমি তখন একদিন সন্ধ্যার দিকে, মানে রাত্রের দিকে আমার দাদির আমি বলছি, মানে রাতে বেলায় যে দাদি আমি চলে যাব, ওরে চলে গিয়ে আমি ওরা গোপনে বিয়ে করব, যেহেতু আমার আব্বু রাজি হয় না, আমি ওরা গোপনে বিয়ে করে আনবো, এটা আমি বলছি। এইটা বলার পরে আমার দাদি তখন করলো কি, আমার আব্বারে তখন ধরছে ভালো কইরা, আমার বলে তুই আমরা আরেকটা দিন সময় দিয়ে, আমি আর একটা দিনের মধ্যে দেখে কী করতে পারি। এবার আব্বুরে ভালো করে ধরছে যে দেখ, ও তো এরকম এরকম চলে যাবে, তো যদি চলে যায় তাহলে কিভাবে হবে, তা তুই ওটা মেনে নে। আমার আব্বু বলতেছে মেনে নেবে। তো এখন মেনে নেওয়ার পরে ভাই, এরপরে মেয়ে ঢাকাতে ভাড়া থাকে, ওদের নিজেদের বাসা নাই, সবই ঠিক আছে, এরপরেও না মানে ও আমার আব্বাকে ওদের বাসায় যাইতে দেয় না। মানে আমি বললাম যে ঠিক আছে, আমার আব্বু দেখুন সব কিছু জানছে, তুমি মিথ্যা বলছিলা যে ঢাকায় তোমাদের বাড়ি আছে, তোমাদের গাড়ি আছে, তোমার আব্বা বড় লোক, এসব মিথ্যা আমাকে বলছিলা। আমি ওই মিথ্যাগুলো আমার আব্বার কাছে বলছি, ফ্যামিলিকে বলছি, তো তারা তো এখন সব কিছু সত্যিটা জানতে পারছে যে ঢাকা শহরে তোমাদের নিজেদের কোনো বাড়ি নাই, তোমরা ঢাকায় ভাড়া থাকো। এখন আমার ফ্যামিলি তো ঢাকায় যেতে কোনো আপত্তি নাই, তো এখন তুমি আমাকে বাসায় নিতে যাচ্ছ না কেন? এখনও তার ওই একটাই কথা যে সে আমাকে বাসায় নিবে না। তো আমি বললাম যে কেন বাসায় নিবা না, মানে তুমি তো মানে ওর কথাই একটা যে না, তুমি যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে পালিয়ে বিয়ে করবা, ঢাকায় নিব না। মানে ঢাকায় এসব পারিবারিকভাবে বিয়েটাও করতেই চায় না। কিরে কেন করতে চায় না, মানে আমার মাথায় জিনিসটা আসেই না। যে আমি তখন এতভাবে বসে তার রাগারাগি করলাম যে আসলে তোমার সমস্যাটা কি? তুমি কি আমার পরিবারের মানুষদেরকে পছন্দ করো না? মানে আমার পরিবারের মানুষ তোমার পরিবারে গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে যে তুমি আমার পরিবারকে কোনোভাবেই তোমাদের পরিবারে অ্যালাউ করো না, তোমাদের পরিবারে নিতে চাও না? ও তখন আমাকে ডিরেক্টলি কী বলে জানেন আমাকে এরকম করে বলে যে না না না, তুমি যদি আমাকে বিয়ে করতেই হয় তাহলে আমাকে গোপনেই বিয়ে করতে হবে, আমার পরিবার কখনোই তোমাকে ওই ঠিকানা দেবে না, মানে ওই ঠিকানা কেউ দিবে না। এবার এদিক দিয়ে আমার আব্বা আমাকে বলতেছে কিরে মেয়ের ঠিকানা দেস না কেন, মেয়ের ঠিকানা দে, আমি মেয়ে দেখতে যাব। আর ওই দিক দিয়ে রিহাও আমাকে বলে যে না তুমি মানে আমাদের বাসায় আইসো না, আমাকে তুমি গোপনে পালাই নিয়ে বিয়ে করো। আর এদিক দিয়ে আমার যেহেতু আমি ঢাকায় যাচ্ছি না আব্বা আমাকে নিয়ে, ওরা আমাকে আরেক জায়গায় বিয়ে করানোর জন্য প্ল্যানিং করতেছে। মানে এই সমস্ত টেনশানগুলো ভাই আমি তখন আর মাথায় নিতে পারতেছিলাম না। এবং একে তো আমি রিহামকে ছাড়া অন্য কাউকে বিয়ে আমি করতে পারবোই না, এটা আমার দ্বারা সম্ভবই না। এবং দ্বিতীয়ত ও কেন আমার আব্বা আমাকে ওর বাসায় নিয়ে যাবে না। এমন করতে করতে আমার খুব রাগ হয়েছে, মানে আমি বাড়ির মধ্যে তখন একরকম সিনক্রেট শুরু করি, ঝামেলা শুরু করি, মানে মারামারি শুরু করি, এইরকম একটা অবস্থা। এবং একদিন আমি নেশা পর্যন্ত করি রাতের বেলায় আমার জীবনে। আমি যদিও কোনো দিন এটা করার কোনো প্ল্যানিং আমার ছিল না, এটা
যারা করতো আমি তাদেরকে প্রচুর ঘৃণা করতাম, কিন্তু একদিন আমি নিজে এটা করি এবং করার 2 দিন পরে আমার খুব রাগ হয়েছে যে আমি ওর একদিন মারবো। মানে আমার মানে কাজিন তোরে মারতে পারে নাই, এখন আমি ওর একদিন পিটাবো। ও কেন আমার সাথে প্রেমের অভিনয় করলো, আমার সাথে ভালোবাসার অভিনয় করলো, আমার সাথে প্রেম ভালোবাসার অভিনয় করে এরপরেও আমাকে এভাবে ঠকাইলো, আমাকে এভাবে ছেড়ে চলে গেল। মানে এটা তো আসলে মানার মতো না। কেন আমাকে ওর পরিবারে নেবে না? একটা ফোন দিয়ে বললাম যে রিহাম আমি তোমার সাথে দেখা করব, তুমি কি আমার সাথে দেখা করতে পারবা? ও বলে হ্যাঁ পারবো। পরে ঢাকা আসে একটা রেস্টুরেন্টে, এবং রেস্টুরেন্টে আসার পরেই মানে খুব রাগ হয়ে আমার ওই দিন, মানে এত রাগ হয়ে বলার মতো না, আমি রেস্টুরেন্টের মধ্যে রেগে গিয়ে ওরে মারতে শুরু করি, ওইখানে মারতে শুরু করি। এরপরে ওয়েটার যারা ছিল, ম্যানেজার যারা ছিল, ওরা বলে স্যার আপনারা বাইরে যান প্লিজ, ঝামেলা করেন না। এবং বাইরে এসে রেস্টুরেন্টের সামনে আমার চুলের মুঠি ধরি যে তুই আমার মিথ্যে ভালোবাসার অভিনয় কেন করতেছস, তোর বাসার ঠিকানা আমাকে দিবি না কেন, এটা ওইটা। এবং মুহূর্তের মধ্যে এলাকার কিছু পোলাপান থাকে না উশৃঙ্খল টাইপের, ওরা তখন চারদিক থেকে বিষয়টা দেখে আমাদেরকে ধরে ফেলে। এবং ধরার পরে ও মুহূর্তের মধ্যে বলে যে এটা আমার হাজব্যান্ড, প্লিজ আমাদের একটু পারিবারিক ঝামেলা হয়েছে, আপনারা কিছু বললেন না। আমি তখন ওর মুখের দিকে তাকিয়ে ও ডিরেক্টলি আমাকে হাজব্যান্ড বলে ফেললো যে এইটা আমার হাজব্যান্ড, এটা আমার স্বামী, তো প্লিজ আপনারা কিছু বললেন না, প্লিজ আপনারা সরে যান। এই কথা বলে সবাইকে সরাই দিল, মানে চারপাশে সরাই দিল। এবং সরিয়ে দেওয়ার পরে ও তখন করলো কি, আমাকে বলো চলো বাসায় চলো। আমি বললাম কোন বাসায়? ও বলে আমাদের বাসায়। আমি বললাম তুমি তো কোনোদিন তোমাদের বাসা আমাকে নাও নাই। ও বলে তোমাকে একটু আগে কী বললাম ওদের সামনে যে তুমি আমার স্বামী, তো স্বামী তার শ্বশুর বাড়িতে যাবে, তাতে কী হয়েছে, চলো আমার সাথে। এই বলে ও তখন আমাকে কী করলো, ওদের বাসায় নিয়ে যাবে। আমি যেতে চাই না, একরকম জোর জবস্তি করে ও তখন ওদের বাসায় আমাকে নিয়ে গেছে। এবং বাসায় নিয়ে যাওয়ার পরে দেখলাম যে বাসাটা পুরোই ফাঁকা। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখা ভালো, বাসায় যাওয়ার আগে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছে, অ্যান্ড কার সাথে কথা বলছে এটা আমি জানি না, মানে আমার সামনে কথা বলে নাই, মোবাইল ফোনটা নিয়ে একটু দূরে গিয়ে গোপনে গোপনে কথা বলছে। যাক আমাকে তখন বাসায় নিয়ে গেল, আমি বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে আমাকে একটা রুমে ঢুকাইলো। ওদের বাসাটা কিন্তু অনেক বড় ইউনিট, অনেকগুলো রুম, একটা রুমের মধ্যে আমাকে ঢুকাইছে। ঢুকে আমাকে বলতেছেন যে তুমি কি চাও, এমন করে বলতেছে যে তুমি কি চাও। আমি বললাম দেখো রিহাম, আমি তোমাকে ভালোবাসি এবং আমার পরিবারকে আমি তোমার কথা সব কিছু বলেছি। তুমি প্রথমে আমাকে মিথ্যা বললা, আমি মিথ্যাটাও মেনে নিলাম, এবং আমার পরিবারকে আমি তোমার সামনে প্রেজেন্ট করাতে চাই, এবং পারিবারিকভাবে আমি তোমাকে বিয়ে করে আমার পরিবারে নিতে চাই। আমাকে বলে তুমি কি চাও, আমাকে বিয়ে করতে চাও? তো আমি বললাম হ্যাঁ বিয়ে করতে চাই। ও বলে তাহলে বসো, আমি কাজে নিয়ে আসি। আমি বললাম এভাবে কেন? ও বলে এভাবেই, বিয়েই না করবো, তুমি আমাকে বিয়ের পরে তোমার বাসায় নিয়ে যাবো না? আমি বললাম হ্যাঁ নিয়ে যাবো। বলে তাহলে ঠিক আছে, ওয়েট করো। এগুলো কাজে ফোন দিয়ে দিছে, মুহূর্তের মধ্যে কাজে চলে আসছে, মানে মুহূর্তের মধ্যে কিছুক্ষণের মধ্যে কাজে চলে আসছে। আমার কাছে মনে হয় যেন এই সব কিছুর প্ল্যানিং ছিল, মানে কাজই রেডি করে রাখা, এইটা করা ওইটা করি, সবই মনে ওর মানে প্ল্যানিং ছিল এরকম। পরে কাজে নিয়ে আসছে, আইসা আমার বলতেছে যে তুমি তো রেডি আসো, অজু করে আসো, বিয়ে করবো। তো যখন অজু করে আসতে বললাম, আমি তখন বললাম যে ঠিক আছে, পরে অজু করলাম। অ্যান্ড অজু করে আসার পরও আমাকে বলতেছে যে তুমি আমার কয় লাখ টাকা কাবিন দেবা, এমনি ওই রুমের মধ্যে ও আর আমি, আর কিন্তু কেউ নাই। পরে আমি বললাম যে কাজী আসছে, তো আমি বললাম যে আমি তোমার কয় লাখ টাকা কাবিন দেবো, তুমি কয় লাখ টাকা কাবিন চাও, তুমি যা কাবিন চাও তাই দিব। ও আমাকে বল আমি কাবিন ছাড়া তোমাকে বিয়ে করবো, এমনি। আমি তখন বললাম এটা কী বলো? ও বলে হ্যাঁ আমি তোমাকে কাবিন ছাড়াই বিয়ে করবো। তো আমি গরিব মানুষ, আমি গরিবের মেয়ে, আমি তোমাকে কাবিন ছাড়াই বিয়ে করবো। এই বলে কাজেরে নিয়ে আসলো, সাথে তো 2টা বান্ধবীর ফোন দিল, 2টা মেয়ে বান্ধবীও আসলো পরে, এবং আসার পরে 2টা মেয়ে বান্ধবীর সাক্ষীর সম্মুখে ওই কাজী তখন ওর সাথে আমাকে কলমা পড়াই দিল, কিন্তু কোনো কাবিন হলো না, মানে কোনো মোহরানা ধার্য করা হলো না, জাস্ট কলমা পড়াই দিল। তো আমি জানলাম না যে বিয়েটা কেমন হলো। ওর বান্ধবীরা তখন ওরে বউ সাজাইলো, রুমের মধ্যে নিয়ে গেল, বউ সাজাইলো, মানে মুহূর্তের মধ্যে বউ টো সাজলো কিউটভাবে। এবং বউ সাজার পরে ওরা বাসর করে রেডি করতেছে, মানে এত মুহূর্তের মাঝে এত কিছু হয়ে যাবে না, এই বিষয়গুলো আমি বুঝতে পারি নাই যে তো কম সময়ের মধ্যে কাজে চলে আসবে, বাসর ঘর রেডি করে ফেলবে, আমার বাসর হয়ে যাবে। মানে আমার কাছে বিষয়টা কেমন যেন একটু কাল্পনিক মনে হচ্ছে যে এটা কীভাবে পসিবল, এটা তো হতে পারে না। অ্যান্ড একটা পর্যায়ে ওরা বাসর ঘর রেডি করে ফেললো এবং আমার বললো যে ঘরের মধ্যে ঢুকেন। তো আমি আরও তখন বাসর ঘরে ঢুকলাম, মানে জাস্ট একদিনের মধ্যে কিন্তু বিষয়গুলো হচ্ছে। এই জন্য আমার কাছে কেন জানি মনে হয় যে সব কিছু প্ল্যানিং করে রেখেছিল, মানে এখন বুঝতে পারছি সবই প্ল্যান ছিল আর কি। পরে রুমের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে ওর সাথে আমি বাসর করবো, মানে বাসর করবো, ওরা আমি ধরলাম, বা আমাদের দুজনের মাঝে মানে স্বামী স্ত্রী সম্পর্ক হলো। এবং একটা পর্যায়ে ওর আমি শুয়ে পড়ছি, মানে দুজনে শুয়ে গেলাম। এবং শুয়ে পড়ার কিছুক্ষণ পরেই ধরেন মানে আপনার প্রায় রাত তখন 2টার মতো বাজে, ওই সময় হুপিয়ে কান্না করতেছে, মানে খুব মানে লাউডলি না, একটু হুপিয়ে কান্না করতেছে। অন্যদিকে ফিরে ওর কান্নার শব্দ পাওয়ার পরে আমার তখন ঘুমটা ভেঙে গেছে, কিরে কান্না করতেছে কেন, ঘুমটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে ও বলতেছে যে আমি একটু বাইরে যাই, তুমি একটু আমার মানে আমি একটু বাইরে যাবো, এটা বলতেছে। তাই আমি বললাম তো বাইরে মানে ওয়াশরুমে যাওয়া? ওয়াশরুম তো রুমের মধ্যেই আছে। ও বলছে না আমি ওয়াশরুমে যাবো না,
আচ্ছা আমি একটু আসতেছি, তুমি আইসো না। আমি কি এটা বলতেছে? আমি বললাম যে মানে আমি আসবো না, তুমি মানে আমি না তোমার কথা বুঝি না, তুমি এগুলো কী বলতেছ? আমাকে বলে প্লিজ আমি একটা জায়গায় যাব, তুমি আইসো না, তুমি একটু এখানে থাকো। এই বলে ও তখন রুমের বাইরে গেল এবং রুমের বাইরে যাওয়ার পরে রুমটাও সম্ভবত লক করে দেওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু লকটা করতে পারে নাই। লকটা না করে রুমের বাইরে গিয়ে পাশে আরেকটা রুম আছে, ওই রুমের মধ্যে ঢুকে গেছে। এবার ওই রুমের মধ্যে ঢুকছে, ঢুকার পর আমি কিন্তু রুম থেকে তাকে আছি, মানে পিছনে পিছনে আমি বের হয়েছি। ওই রুমের মধ্যে ঢুকে গেছে, কান্না করতে করতে ঢুকছে। ঢুকার পর আর বের হয় না, ওই রুম থেকে আর বের হচ্ছে না। অ্যান্ড যখন বের হচ্ছে না, পরে আমি চিন্তা করলাম কি রুম থেকে বের হচ্ছে না কেন। আমি তখন গিয়ে দরজা নক করতেছি যে রিহাম দরজা খোলো, রিহাম দরজা খোলো, কয়েকবার নক করতেছি। বাট আমি না ভাই বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে এখানে কী হচ্ছে, মানে আমার সাথে কী হচ্ছে আমি নিজেও বুঝতেছি না। যে কম সময়ের মধ্যে আমাকে এসে কাবিনচারা বিয়ে এবং আমার সাথে মানে মধ্যরাতে বাসর করে কান্নাকাটি করে অন্য রুমে ঢুকে গিয়ে দরজা আটকায় দেওয়া, মানে বিষয়টা না আমি বুঝতে পারলাম না। পরে আমি যখন ঝুড়ে ঝুড়ে দরজা দেখাচ্ছি, একটা মেয়ে তখন দরজা খুলে দিল এবং দরজা খুলে দেওয়ার পরে আমি দেখতেছি যে রিহাম একটা ছোট বাচ্চা কোলে নিয়ে, মানে একটা ছোটো বাচ্চাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি তখন মেয়েটারে বললাম যে রিহাম এই বাচ্চাটারে ধরে শুয়ে আছে, বাচ্চাটাকে? ওই মেয়েটা বলছে ভাইয়া এটা রিহামের ছেলে। আমি বললাম রিহামের ছেলে? বলে হ্যাঁ ভাইয়া, এটা রিহামের ছেলে। ও তখন চিৎকার করে কান্না করতেছে, বাচ্চাটারে জড়িয়ে ধরে খাটের মধ্যে, মানে খুব লাউডলি কান্না করতেছে। এই মেয়েটা তখন মানে কান্না করতে, মানে ও যখন কান্না করে মেয়েটা তখন রুম থেকে বেরিয়ে গেছে। আমি তখন রুমের মধ্যে ঢুকলাম, ঢুকে না মানে বসে বসে কান্না করতেছে। মানে আমি বসে গেলাম ফ্লোরের মধ্যে যে এইটা আমার সাথে কি হচ্ছে, মানে এটা কীভাবে সম্ভব। ও তখন কী করলো, বাচ্চাটা মনে হয় ঘুমাচ্ছে, বাচ্চাটার কাছ থেকে উঠে আসলো, এসেই আমার পাটা ঝরে ধরে চিৎকার করে কান্না করতে শুরু করলো, করে বলতেছে আমি না তোমার জীবনটা নষ্ট করতে চাই নাই, আমি তোমার ক্ষতি হোক এরকম কোনো কিছু করতে চাই নাই। তুমি না আমাকে যতটা ভালোবাসো, আমি তোমাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসি। তুমি আমাকে ছাড়া থাকতে না তোমার যতটা কষ্ট হবে, আমার তোমাকে ছাড়া থাকতে তার চেয়ে আরও বেশি কষ্ট হবে। কিন্তু কি করব বলো, আমার জীবনের যে একটা কলঙ্ক আছে, এই কলঙ্কের কথা না পারি তোমারে বলতে, না পারি সেই কলঙ্ক নিজের জীবন থেকে মুছে দিতে। কারণ আমার কলঙ্কটা এমন এক জায়গায় লেগেছে, এটা মুছে দেওয়া আমার পক্ষে আর সম্ভব না। আসলে আমার অনেক আগেই বিয়ে হয়েছে এবং বিয়ে হওয়ার পরেই আমার একটা বেবিও হয়েছে, বেবিরও অনেক বছর হয়ে গেছে এবং এরপরে তোমার সাথে আমার সম্পর্ক। আমি না এই পর্যন্ত অনেকগুলো প্রেমের প্রপোজাল পেয়েছি, অনেকে ভালোবাসার প্রস্তাব পেয়েছি, কিন্তু আমি কাউকে ভালোবাসি নাই, কারোর সাথে সংসার করি নাই। কিন্তু জানো, তোমাকে ওই রেস্টুরেন্টে দেখার পরেই না আমি পাগল হয়ে গেছিলাম তোমাকে পাওয়ার জন্য, তোমাকে নিজের করে পাওয়ার জন্য। কিন্তু মনের ভিতরে একটা ভয় কাজ করতো যে তুমি যদি আমার বাচ্চার কথা জানতে পারো এবং বাচ্চার কথা জেনে যদি তুমি আমাকে ছেড়ে দাও, বিশ্বাস করো শুধুমাত্র এই বাচ্চার জন্যই না আমি তোমাকে আমার পরিবারে আনি নাই। কারণ তোমার বাবা মা যদি আমার পরিবারে আসতো, তারা জেনে যেত যে আমার একটা বাচ্চা আছে, তারা কখনোই না আমার এই সম্পর্কটাকে মেনে নিত না। মানে আমি যখন নিচের দিকে তাকিয়ে আছি, ও তখন কান্না করতেছে, প্রচুর কান্না করতেছে এবং কান্না করে বলতেছে যে শান্ত তুমি চলে যাও, শান্ত তুমি চলে যাও, আমি না আর কিছু কথা বলতে চাই না, তুমি এখান থেকে চলে যাও প্লিজ, তুমি চলে যাও। আমি তখন বললাম যে আমি চলে যাব? কোথায় যাব? আমি তোমাকে বিয়ে করছি। ও বলে এটা আসলে কোনো বিয়ে না, দেখো আমি কাবিন করি নাই, তোমাকে যদি আমার সাজানোর প্ল্যানিং থাকতো আমি না কাবিন করে বিয়ে করতাম, প্লিজ আমি কাবিন করি নাই, তুমি বেরিয়ে যাও। রাত তখন 2টা বাজে। আমি বললাম রাত 2টা বাজে আমি কোথায় যাব? ও তখন আমাকে জড়ায় ধরে আসছে যে প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি তো অনেক ক্ষতি করছি, বাচ্চাটা শুয়ে আছে রুমের মধ্যে, ও আর আমি। আমি বললাম এটা কার বাসা? ও বলে এটা আমার আব্বু আম্মুর বাসা। আমি তখন জিজ্ঞেস করলাম যে তোমার আব্বু কী করে? বলে আমার আব্বুর ফলের দোকান আছে। তাই আমি বললাম তোমরা কয় ভাই বোন? বলে আমরা 3 বোন 1 ভাই। তাই আমি বললাম 3 বোন, বাকিগুলা? বলে বাকি 2টার বিয়ে হয়ে গেছে, আমি সবার ছোট, আর আমার একটা ভাই আছে, ভাই বিয়ে করছে, সেও আলাদা থাকে। এখানে আমার আব্বা আম্মা থাকে আর আমি থাকি। তোমার আব্বা আম্মা কই? বলে আমার আব্বা আম্মা এক জায়গায় গেছে, ওরা আজকে আসবে না রাতের বেলায়, এই জন্য আমি আমার বান্ধবীদেরকে বলছি, আমি জানি তুমি ঢাকায় আসবা, ওই ঝামেলাটা না হলে না আমি তোমাকে বাসায় নিয়ে আসতাম, এসে আমি কিন্তু সব কিছু বলতাম। আমি তখন বললাম তাহলে তুমি কি বিয়েটা কেন করলা? ও বলে দূর ছাই, এটা বিয়েটার কথা বাদ দাও তো, আমার তোমার সাথে শারীরিক সম্পর্ক করার দরকার ছিল, সেটা আমি করছি, এবং যদি বলতে পারো বিয়েটা করা ওইটার বৈধতা নেওয়ার জন্য আমি বিয়েটা করছি। শান্ত প্লিজ তুমি চলে যাও, তুমি যতক্ষণ থাকবা আমার ততক্ষণই না কষ্ট হবে। এরকম করতে করতে সেও কান্নাকাটি করে, আমিও ফ্লোরের মধ্যে শুয়ে আছি। এরকম করতে করতে না ফজরের আজানটা দিয়ে দিছে। ফজর আজান দেওয়ার পরে আমি তখন মানে উঠলাম, উঠে হাত মুখ ধুইলাম, ধুইয়া
আমি কি করব, মানে ওরে কি বলবো, বাচ্চারে কি বলবো, বা মানে কাকে কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নাই। জাস্ট কান্না করতে করতে আমি একটা পর্যায়ে রুম থেকে বেরিয়ে গেলাম। মানে সকালবেলায় ভোরে ভোরে বেরিয়ে গেছি, এবং বাইরে যাওয়ার পর আমি কাউন্টারে আসছি, এসে আমি খুলনায় চলে আসবো। তো খুলনার তো ওই সময় বাস পাওয়া যাবে না, আমি ভাইঙা ভাইঙা মানে লোকাল বাসে করে করে আসবো, এরকম একটা প্ল্যানিং। একদম বাসে উঠেও গেছি, এবং বাসের মধ্যে উঠে ফোনটা কিন্তু আমার তখনও বন্ধ, মানে ফোনটা বন্ধ। বাসে করে আসতেছি এবং বাড়িতে আসছি। আসার পরে আমার আব্বা আম্মা তো আমাকে দেখে চিনতে পারে না, মানে আমি একদম শুকিয়ে গেছি। মানে কেমন যে একটা অবস্থা, মানে ওই 2 দিনে আমি কম করে হলেও 5 কেজি কমে গেছি, মানে এরকম একটা অবস্থা। আমার আব্বা আম্মা বলতেছে, কি হয়েছে তোর, তুই এরকম করে কান্নাকাটি কেন করতেছিস? আমার আব্বা বলে, তুই যা বলবে আমি তোর সব কথাই শুনবো, তুই আমার একমাত্র ছেলে, আমি তোর কথার বাইরে যাব না। তুই যদি চাঁদের দেশে বিয়ে করতে বলিস আমি সেখানেও যাব। বুঝাচ্ছে, বাট আমি ওর পরিবারকে বুঝাইতে পারতেছি না। ওই সময় দাদি আবার অনেক একটু অসুস্থ হয়ে গেছে, দাদি হসপিটালে ভর্তি ছিল। আমি কাকে দোষ দেব, আমি কাকে দোষারোপ করব? আমি মনে হয় যেন দোষ যদি কাউকে দিতেই হয় আমার নিজের মনটাকে দোষ দিতে হবে, কারণ আমার নিজের মনটাই না বুঝে না। আমি যদি আমার নিজের মনটাকে বুঝাতে পারতাম তাহলে আমাকে আজকে এই দিনটা দেখতে হতো না, আমি এতটা বিপদের সম্মুখীন হতাম না। শুধুমাত্র নিজের মনটাকে বুঝাইতে না পারার কারণেই আমি এভাবে কষ্ট পেয়ে যাচ্ছি। আমি কান্না করতেছি, অঝরে কান্না করতেছি যে আল্লাহ কখন আমার দিকে একটু ফিরে তাকাবে, আমি কেন এরকমটা কেন হচ্ছে, বাড়িতে আসার পরে খাইতে পারি না, ঘুমাইতে পারি না। এইভাবে আমি কি করলাম, মানে 3 দিন পর্যন্ত টোটালি ফোনটা বন্ধ, মানে ফোনটা অন করে নেই। 3 দিন পরে ফোনটা অন করার পরে ও এতগুলো SMS দিল, মানে ইমুতে, তারপরে মেসেঞ্জারে, মানে এত SMSগুলো দেখার পরে না আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ওরা এক একটা SMS ও হাত কেটে ফেলছে, হাত কেটে ছবি পাঠাইছে, এবং আমাকেও ক্ষমা করে দিয়েছে। আমার উপর ওর কোনো অভিযোগ নাই। 3 দিন পরে মানে আমি আর সহ্য করতে পারি নাই, মানে সহ্য করতে না পাইরা 3 দিন পরে পুনরায় আমি আবারও খুলনা থেকে ঢাকায় চলে আসি, এবং ডিরেক্টলি ওর বাসায় এসে ওর বাচ্চাকে, মানে ওর মা বাবা তখনও ছিল না, ওরা কোথায় আসলে আমি তখনও জানতাম না। আমি ওরে ফোন দিয়েছি বাসার নিচে এসে, বললাম বাসায় আসবো, বলে আসো। বাসায় জোরে জড়াই ধরে আমি চিৎকার করে কান্না করতেছি যে আসলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমার প্রতিটা সেকেন্ড যেন প্রতিটা দিনের মতো মনে হয়, আর প্রতিটা দিন যেন প্রতিটা বৎসরের মতো মনে হয়। আমার মানে আমি না তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার জীবনে কি হবে না হবে আমি সব কিচ্ছু জানি না, আমি শুধু একটা জিনিসে জানি, আমার বেঁচে থাকার জন্য না তোমাকে লাগবে, আমার বাঁচার জন্য তোমাকে লাগবে। আমি তোমাকে ছাড়া আর আদার্স কোনো কিছু না আমি ভাবতে পারতেছি না। ও আমাকে বলে, দেখো তোমার পরিবার তো মেনে নেবে। মানলাম না পরিবার, আমার পরিবার দিয়ে কি হবে, আমার এই পরিবারের দরকার নাই। ও আমাকে বলে, কি বলতেছে এগুলো তুমি, প্লিজ তুমি এরকম পাগলামি করো না। আমি বললাম, না আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ও বলে, এই বাসায় থাকতে পারবো না, তাহলে তুমি একটা বাসা ভাড়া করো। আমি বললাম, তুমি আমার সাথে খুলনায় যাবা? ও বলে, হ্যাঁ যাবো, তুমি যদি নিয়ে যাও তাহলে যাবো, তাহলে তুমি এখানে থাকো, আমি চলে যাই। এরপর মানে ওই দিন আমি তখন আবার চলে আসি ঢাকা থেকে। আসার পর আমি তখন খুলনা শহরে এসে একটা বাসা ভাড়া করি। তার 4 দিন পরে আমি তখন রিহাম এবং রিহামের ছেলেকে নিয়ে আমি তখন এখানে চলে আসি, মানে ওই জায়গায় চলে আসি, খুলনায় চলে আসি। এবং খুলনায় এসে আমি রিহামকে এবং তার ছেলেকে ওইখানে ভাড়া রাখি। তো বাড়িতেও থাকতাম, ওইখানেও যাইতাম, এবং আমার ছোট ভাইগুলো তখন সবাই বড় বড় হয়ে গেছে। অ্যান্ড এরকম করে বাড়িতেও যাইতাম, এখানেও থাকতাম। আব্বু মোটামুটি বিষয়টা আবারও ডাউট করছে। আব্বু কিন্তু খুবভাবে ট্রাই করতেছে, মানে আমার পক্ষে থেকে কিছু একটা করার জন্য, আমার জন্য, কিন্তু আমার আর পারতেছে না। এক পর্যায়ে আব্বু মানে বলেই ফেললো যে না, ওরে আর রাখাই যাবে না, মানে যেখানে পাই, মানে কানা লোলা বা যেরকম মেয়ে পাই সেরকম মেয়ে ওকে বিয়ে করাই দিব, মানে এভাবে আর ওকে রাখা যাবে না। আব্বু আবারও সে আগের মতো বিয়ে, এবং বিয়ে করানোর জন্য উঠে পড়ে লাগছে, বিয়ে করাবে। এবং একদিনে মাথায় আমি তখন কী করলাম, একদিন এই ঘটনাটা মানে রিহামের বিষয়টা আমি আমার মায়েরে জানাইলাম সন্ধ্যার দিকে, যে মা এমন এমন ঘটনা। মা এগুলো শোনার পরে মা মনে হয় আসমান থেকে পড়ছে, মানে মা বুঝাইতে পারতেছিল না যে কি। পরে আমি রাতের বেলায়, পরে রাত্র প্রায় 10টা, আমি ওই দিন খাওয়া দাওয়া করে নাই, 10:30টার দিকে আমি শুয়ে আছি। আব্বা আমার রুমের সামনে গিয়ে খুব জোরে জোরে ডাকতেছে, মানে খুব খারাপ ভাষায় ডাকতেছে। পরে আমি বেরিয়েছি, বেরোয়ার পর দেখি যে আব্বা আমার বলে, চল তুই বউ কোথায় আমি দেখবো, তোর বাচ্চা কোথায় আমি দেখবো। পরে আমি বললাম যে আব্বা, এখন তুমি এরকম করো না আমার সাথে, আমি না মানে আমার নিজের মনকে বুঝাইতে পারছি। আব্বা আমার বলে, যার মন এত নরম তার এই আমার ঘরে জায়গা নাই। মানে আব্বা তখন ঘাড় ধাক্কাতে আমাকে ঘর থেকে বের করে দিছে। মানে আমি আব্বুরে বুঝাইতে পারতেছিলাম না যে আমার ভিতরের কষ্টটা, এবং বলে যে আজকের পর থেকে আমার 3 সন্তান, আমার 2 সন্তান, আমার 2 সন্তান, তুই আর কোনোদিন আমার পরিবারে আসবে না, আমি আর কোনোদিন তোর চেহারা দেখতে চাই না। তুই যদি এই পরিবারে কোনোদিন আসিস তাহলে তোর মারে আমি ঘর থেকে বের করে দিব।
আমি ওই রাতের বেলায় রিহামের বাসায় আসছি, এসে ওকে জড়াই ধরে চিৎকার করে কান্না করতেছি। ও তখন আমারে বলতেছে যে তুমি মন খারাপ করো না, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। এরকম করে তখন আমি ওর সাথে খুলনাতে পড়ে আসছি। আমি আর বাড়িতে গেলাম না। আমার হাতে কিছু টাকা পয়সা ছিল, ওইগুলো খরচ বরচ করতেছি, এগুলো দিয়ে চলতেছি। এমন করতে করতে আমি তখন খুলনাতে একটা চাকরির ব্যবস্থা করি, শহরের মধ্যে একটা চাকরি করি। এবং চাকরি করতে করতে পরে আমার পরিবারের সাথে মাঝে মাঝে কথাবার্তা হচ্ছে, বা আব্বার সাথে হচ্ছে না, কিন্তু আদার্স যে রিলেটিভরা আছে কাজিনদের সাথে কথা হচ্ছে, আমার চাচির সাথে কথা হচ্ছে। এরকম করতে করতে একটা পর্যায়ে মানে আমার কাজিনরা সবাই বলতেছে যে আমার আব্বা নাকি সব কিছু তার জায়গায় সম্পত্তি যা যা আছে সব আমার ভাই বোনদের নামে ভাগ করে দিবে। মানে আমি যাতে কোনোভাবে আমার আব্বার কোনো সম্পত্তির মধ্যে গিয়ে হাত না দিতে পারি, আব্বুর কোনো সম্পত্তিতে ভাগ না দিতে পারি। ও তখন আমার সাথে খুব ঝামেলা করতেছে, মানে আমার সাথে ঝামেলা করতেছে। আমার বউ রিহাম, ও আমাকে বলতেছে তুমি যে করেই পারো মানে কিছু একটা করো তোমার ভাইদেরকে, মানে ও আমারে বলতেছে যে আমার ছোট যে ভাইটা আছে, মানে ও যেটা বলতেছে যে এটা আসলে আমার বলতেও খারাপ লাগতেছে। মানে ও আমারে মানে যে মানে আমার ছোট ভাইরে, আমার একরকম ছোট ভাইকে মেরে ফেলার প্ল্যানিংও আমাকে দিতেছে। যে আমার ছোট ভাই নাকি এগুলো করতেছে, আমার আব্বারে ধইরা যে আব্বুরে বলতেছে যে আর যেহেতু শান্ত ভাই এরকম করছে, আপনার জায়গায় সম্পত্তিগুলো ভাগসা করে ফেলেন, এগুলো এখনই দিয়ে দেন। মানে শান্ত ভাইরে আমিও মেনে নেবো না। মানে আমার চাচি বলতেছে যে সব কিছু নাকি আমার ছোটো ভাই করে। ও তখন আমার বলে তুমি তোমার ছোটো ভাইরে একদিন ঘরের মধ্যে আইনা মারো, ছোটো ভাইরে আটকাও, ছোটো ভাইরে এই করো সেই করো, তুমি গ্রামে যাও, গ্রামের তো 10 জন আছে, গ্রামের সর্দার আছে, মাতবর আছে, এবং গ্রামের চেয়ারম্যান মেম্বার, তুমি সবাইকে একসাথ করো। তুমিও তো তোমার বাবার সন্তান, তোমার বাবা তোমাকে সম্পদ না দিয়ে কিভাবে তার বাকি সন্তানদেরকে দিয়ে দিবে? এটা তো হতে পারে না, তুমি তো ন্যায্য মালিক, তুমি এটা করো না কেন? আমাকে অনেক বলতেছে। আমি বললাম যে না, আমার দ্বারা এটা সম্ভব না। আব্বা যেহেতু মানতেছে না, আমি এটা করতে পারবো না, আমি এটা করবো না, আমি এটা করলাম না। এবং না করাতেও আমার উপরে খুব রেগে গেল, মানে রেগে গেছে যে এতটাই রেগে গেছে বলার মতো না, মানে খুবভাবে ও রাখছে। এরপরও আমি ওকে বুঝাইলাম যে ঠিক আছে মন খারাপ করো না, আমি দেখি কি করা যায়। এভাবে প্রায় 1 বছরের মতো কেটে গেছে। তো আমি কিন্তু কোনো সন্তানাদিও নিলাম না, ও ভেবি আমি ওকে ভেবে নিলাম না, যেহেতু নিজেরা এরকম একটা ঝামেলার মধ্যে আছি। তা এই সময় আসলে বেবি কেন নিব বা বেবি কীভাবে নিব, আর বাচ্চাটাও হলো না। তো ওর সাথে আমার তখন এইভাবেই থাকা হচ্ছে, খাওয়া হচ্ছে। 1 বছর পরে মানে অনেকটা হাঁপাইয়ে উঠছে ও, আমার সংসার করতে পারবে না, আমার সংসার অনেক ঝামেলা, অনেক প্রবলেম, এইটা ওইটা অনেক কিছু। মানে আমি ঠিকমতো আগের মতো করে ওর সাথে সংসার করতে পারি না। মানে কত যে কথাবার্তা ভাই, কথাবার্তার শেষ নাই। এরকম করতে করতে হঠাৎ করে দেখলাম যে বাড়িওয়ালার ছেলে, একজন ছেলে আছে, ওনার নাম সাজ্জাদ ভাই। উনি আগে কাতারে থাকতো, মানে কাতারে বিজনেস করে, অনেক বড় লোক মানুষ। তো কাতারে ওনার বউ আছে, ফ্যামিলি আছে, এখানে উনি আছে, বাড়িটা ওনারই কেনা। তো মানে বাড়িওয়ালা বলতে বাড়িটা ওনার বাবার নামে কিনা, এবং উনি বাড়িতে দেখাশোনা করে বাড়িতে থাকে, মানে ওনারই বাড়ি এক কথায়, কিনছে কিন্তু বাবার নামে। তো কেন ওটা পারিবারিক বেটার আমি জানি না। উনি আমার বউকে খুব ফলো করে, মাঝে মাঝে আমার বউরে দেখলে ধরেন সাদে কাপড় শুকাইতে দিছে, ওই উপরে গিয়ে দাঁড়ায় থাকে, মানে কেমন যেন বউকে একটু বেশি ফলো করে। আমি তখন বললাম যে রিহাম এই ঘটনা তুমি কি দেখতেছো? ও আমাকে বলে হ্যাঁ দেখতেছি, কিন্তু কি করব বলো। আমি বলি আমরা বাসাটা চেঞ্জ করে ফেলি। তো এত কম টাকায় এরকম মানে ভালোবাসা আসলে আরেকটা পাওয়া যাবে না। আর আরেকটা বিষয় কি জানেন, মানে এই বাসাটা আমি যেখানে জব করি আমার এখানে খুব কাছাকাছি, আমার জন্য অনেকটা ভালো হয়। তো বাসাটা চেঞ্জ করা আমার পক্ষে পসিবল না, সম্ভব না। ও বলতেছে বাসাটা তো চেঞ্জ করা সম্ভব না, আর উনি যে এরকম করে মানে কি করব বলো। তাই আমি বললাম যে এটা তো আসলে মেনে নেওয়া সম্ভব না, মানে যাই হোক আমার বউর সাথে এগুলো করবে এটা তো আমি মানতে পারবো না। ও আমার বলে ঠিক আছে বাদ দাও, সমস্যা নেই, অ্যান্ড ঠিক আছে আমি ম্যানেজ করে নেব বিষয়টা। ঠিক আছে সমস্যা নাই। মানে এরকম করে সময়গুলো কাটতেছে। এইভাবে কিছুদিন পরে একদিন আপনার সন্ধ্যার দিকে মাগরিবের আজানের টাইম হয়েছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে, চারদিকে ধরেন আপনার মানে এরকম বাতাস, প্রচণ্ড বাতাস, মানে বাতাস বইতেছে, মানে বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা। ও তখন করলো কি বাসায় মানে বাসার ছাদে কাপড় শুকিয়ে দিয়েছে, কাপড় আনতে গেছে। কাপড়টা আনতে গেছে, কাপড় আনতে যাওয়ার পরে মানে ও আর কাপড় নিয়ে আসতেছে না, অনেকক্ষণ হয়ে গেছে। তা আমি নিচে দাঁড়িয়েছি, কী ব্যাপার কাপড় নিয়ে আসতেছে না কেন? এবং কিছুক্ষণ পরে আমি তখন দৌড়ে উপরের দিকে যাচ্ছিলাম, এবং যাওয়ার পথেও তখন সিঁড়ির মধ্যে আমার সামনে দেখা, মানে বাসা থেকে বেরোয়ার পরে ওর কাপড়টা অনেকটা ছিঁড়ে আছে, মানে কান্না করতেছে, ওর হাতে কাপড়। আমি কী হয়েছে, কান্না করতেছো কেন? আমার কাছে বলো, কান্না করতেছে। আমার বলে বাসায় চলো। ও বাসায় যাবো মানে ও বলে চলো না বাসায় চলো প্লিজ, এখানে কথা বলো না, বাসায় চলো। তো এইটা বলে ও তখন আমার বাসার দিকে নিয়ে আসলাম, বাসায় আসছি, এবং রুমে ঢুকার পরে চিৎকার করে কান্না করতেছে। কী হয়েছে রিহাম আমার কাছে বলো। ও তখন বলে যে বাড়িওয়ালার ছেলে ওরে ছাদের উপরে ধরছে, তোর ওর সাথে খারাপ কাজ করছে। আমি বললাম কী বললে এটা তুমি? ও বলে হ্যাঁ জোর করে আমার সাথে এগুলো করছে। আমি বললাম ও কই এখন বলো, এগুলো করে আমাকে ওখান থেকে ছেড়ে দিয়ে ও রুমে ঢুকে গেছে। ওরা থাকতো 3 তলায়, আমরা থাকতাম নিচ তলায়। মানে আমি নিচে বলতে আমি মানে 1 তলায় থাকতাম আর কি।
পরে আমি ওখান থেকে বের হইছি, মানে আমার বাসায় একটা বটি ছিল, বটি নিয়ে যে আমরা কেটে ফেলবো। আমার বউ আমারে ধরার জন্য অনেক চেষ্টা করছে, আমি ধরতে পারি নাই। এই মধ্যে আমি ওর রুমের মধ্যে গিয়া দরজা লাগতে আসি, ধাক্কাইতে আসি। মানে কীভাবে কী হচ্ছে ভাই আপনি একটু খেয়াল করে দেখেন। আমি দরজা লাগতেছি, ধাক্কাইতে আসি, ও দরজা করে না ভিতর থেকে, আমি গালাগালি করতেছি। বাট এরই মাঝে কিছুক্ষণের মধ্যে, জাস্ট কয়েক মিনিটের মধ্যে হঠাৎ করে পুলিশ, এই পুলিশকে খবর দিল কোত্থেকে আসছে, পুলিশ এসে আমার হাতে একদম ওই রান্দা অবশ্য আমাকে ধরে ফেলছে, মানে রান্দা বলতে বটি আর কি। আমি যখন পুলিশের কাছে বলতেছি যে ও আমার বউকে এরকম দর্শন করার চেষ্টা করছে, এইটা ওইটা অনেক কিছু বলতেছি না, পুলিশ আমাকে আর কোনো কিছুই শুনলো না, আমাকে ওখান থেকে ধরে টেনে হেঁচড়ে আমাকে নিচে নিয়ে আসলো এবং আনার পর আমাকে সেখানে থানায় ঢুকিয়ে দিল। এবং ঢুকিয়ে দেওয়ার পরে আমি মানে বুঝতে পারতেছিলাম না যে আমার অপরাধ কী, মানে কী করলাম। এবং এরপরে জানতে পারি আমার নামে একটা না প্রায় 9টা মামলা দেওয়া হয়েছে। এবং এই মামলার ভিতরে যে জিনিসগুলো আমি জীবনে কখনো করি নাই, যে জিনিসগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, সেই মামলাগুলো আমার নামে দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র যে আমাদের ওই সাজ্জাদ মামলা দিছে তাই না, আমার বউ নিজেও বাদী হয়ে আমার নামে মামলা দিছে। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। এবং এই মামলায় আমি দীর্ঘ 6 বছর জেল খাটি। একটা মার্ডার করলেও মানুষ এত বছর জেল খাটে না, দীর্ঘ 6টা বছর আমি জেলে ছিলাম। না আমার বাবা, না আমার মা, না আমার পরিবারের কোনো মানুষ আমাকে জেলখানা থেকে বের করে নাই। আমি জেল থেকে বেরোই নাই। 6 বছর পরে আল্লাহর হুকুমে আমার সাজা মৌকুফ হয় বা কেমনি আমার কি হয়, আমি 6 বছর পরে বের হই। কিন্তু এই 6 বছর আমি কী কারণে জেল খাটলাম এর কোনো সঠিক ব্যাখ্যা আমার কাছে নাই। এবং 6 বছর পরে জেল থেকে বের হওয়ার পরে ভাই যেটা জানতে পারলাম, এবং যেটা জানার পরে আমি অবাক হয়ে গেলাম, খুলনার যে বাসায় আমরা ভাড়া থাকতাম, সাজ্জাদ ভাইয়ের বাড়ি, ওই সাজ্জাদ ভাই আমার বউ রিহামকে বিয়ে করে। শুধু বিয়েই না, সাজ্জাদ ভাইয়ের খুলনা শহরে যে বাড়িটা আছে ওই বাড়িটা উনি রিহামের নামে লিখে দেয়। এবং রিহাম বাংলাদেশে ওনার সংসার করে, তাই নয়, রিহামের ঘরে আরও 2টা কন্যা সন্তান হয়েছে। ওই 2টা সন্তানের দায়িত্ব ভাই হচ্ছে সাজ্জাদ ভাই নিয়েছে। এবং আগের পক্ষের যে ছেলেটা আছে ওই ছেলের দায়িত্ব উনি নিয়েছে। এবং ও এখন মানে আমার বউ, প্রাক্তন বউ রিহাম এখন মানে গাড়ি দিয়ে চলাফেরা করে, গাড়ি দিয়ে ঢাকা যায়, ঢাকা থেকে আসে, মানে ও এখন রাজা। এবং এই বাড়ির যে ভাড়া পায়, পুরো বিল্ডিংয়ের ভাড়া সম্পূর্ণ ও নেয়। এবং এও শুনেছি খুলনা শহরে ওর জায়গায় বিভিন্ন নামে জায়গা কিনা হয়েছে, বাড়ি কিনা হয়েছে। এবং এটাই শুনলে আপনি অবাক হয়ে যাবেন, যেটা শুনে আমি নিজে অনেকক্ষণ ধরে চিৎকার করে কান্না করেছি যে সেরাতে আমার বউয়ের উপরে ওনার আক্রমণ, এটা সম্পূর্ণ মিথ্যা। এটা উনি এবং মানে আমার বউ আর উনি দুজনে মিলে প্ল্যানিং সাজিয়েছে আমাকে জাস্ট সরাই দেওয়ার জন্য। কারণ আমি তো ঝামেলা করব, আমি যাতে ঝামেলা না করতে পারি, ওরা যাতে দুজনে একসাথে ক্লোজ হতে পারে, এই জন্য টেকনিক্যালি আমাকে সরাই দিল, আমাকে জেলে ঢুকিয়ে দিল। এবং সাজ্জাদ ভাই রিহামকে বিয়ে করলো, রিহাম আর সাজ্জাদ ভাই এক হয়ে গেল। এখন আমি রিহামের যেহেতু আগের একটা বিয়ে হয়েছে, ওর হাজব্যান্ড যাই হোক যেটাই হয়েছে, একটা সন্তান আছে, একজন ডিভোর্সি নারী। আমি ওর ভালো চেয়েছিলাম, আমি সর্বোপরি চেয়েছিলাম ও ভালো থাকুক। এবং ও ভালো থাকার জন্য আমি আমার স্বর্ণের সংসার, আমার সোনালী সংসার, আমার বাবা মা ভাই বোন সব ছেড়ে আমি ওর হাত ধরে আমি নতুন একটা সংসার বেঁধেছিলাম। ও যদি সাজ্জাদ ভাইকে ভালোই বাসবে তাহলে আমাকে কেন 6টা বছর জেল খাটালো? ভাই বিশ্বাস করেন, আজকে আমি এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছি, আমার পরিবারের কোনো মানুষ আমার কথা শুনতেও পারে না। এবং আমার বাবা তার সয় সম্পত্তি যা আছে সবই আমার 2 ভাই আমার বোনের নামে লিখে দিয়েছে। আমি বাড়ির আশেপাশেও যেতে পারি না। এবং মানে বর্তমানে আমি এমন একটা কাজ করি যে কাজ আমার পরিবারে কোনো মানুষ জীবনে কোনো দিন করে নাই। আমি আজকে অনেকগুলো বছর এই কাজটাই করে বেড়াচ্ছি। ওই কাজটা আমি আপনাকে বলতে চাই না, এরকম একটা কাজ করি। এবং মাঝে মাঝে যখনই মন খারাপ লাগে, আমি রিহাম যে বাসায় দেখি সে বাসার সামনে গিয়ে দাঁড়ায় থাকি। আমার বউ এখন ওই বিল্ডিংয়ের মালিক। ভাই রে ভাই, ও ভাই, আপনি কি বুঝাইতে পারবেন? আমার আরও কথা আছে, কিন্তু সব কথাগুলো আপনাকে লিখলাম না, শুধু এতটুকুই লিখলাম যে এক নারীর সবলে আমার জীবনটা শেষ হয়ে গেল। এবং এই নারীর জন্য আমি কী না করছি ভাই, কী না করছি বলেন? এত কিছু করার পরেও কীভাবে বলো আমাকে এভাবে কষ্ট দিতে? এরাই কি মানুষ? আল্লাহ কি দেখে না? আল্লাহর বিচার কি নাই? ও আজও আমার সামনে বড় বড় দামি দামি গাড়ি নিয়ে চলাফেরা করে। মাঝে মাঝে যদি আমি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি, একটাবার লুকিং গ্লাস খুলে আমার দিকে ফিরেও তাকায় না। ভাই রে, ও ভাই, এটাই কি দুনিয়ার নিয়ম? আল্লাহর বিচার কি কোনোদিন হবে না? কেন আমার জীবনটা এভাবে নষ্ট করলো? কেন জেলের কুঠুরিতে আমাকে 6টা বছর ঢুকিয়ে রাখলো? আপন ভাই, বলার মতো কোনো জায়গা নাই। আমার কাছে মনে হলো আমার দুঃখের কথাগুলো বলার মতো একটাই প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে আপনার এই চ্যানেল, যার জন্য আপনাকে কথাগুলো বললাম। এবং আপনাকে অনুরোধ করবো যে আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। আরও কিছু জানা থাকলে আপনি এই নাম্বারে ফোন করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো সব কিছুই আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত খুলনার বা এই শান্তর জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। আমার মা গ্রামের বাসায় একটা কথা বলে যে ছোট মাছ ধুইলে না পাবা পরিষ্কার পানি, আর অমানুষের সেবা করলে না পারবা মেহেরবানি। বেঈমান কখনো কোনো স্মৃতি মনে রাখে না, আর স্বার্থপর কখনো কাঁদে না ভাই। সুতরাং এদের কথা মনে করে কোনো লাভ নাই। সাজ্জাদ কি বলে, শান্তর অনেক কিছু ভুল হয়েছে সে তার জীবনে। আজকে জীবনের যে প্ল্যাটফর্মে সে শান্ত দাঁড়িয়েছে, এটার জন্য কেউই দেয় না, না রিহাম দায়ী, না সাজ্জাদ দায়ী, না তার পরিবার দায়ী, কেউই দেয় না। আমি মনে করি ও নিজেই দায়ী। এতগুলো হচট খাওয়ার পরেও ভাই তার কনফিডেন্স এত বেশি কেন? এবং যাই হোক, আমি এটুকুনি বলতে চাই যে শান্ত যেটা করেছে এইটা ওর ভুল হয়েছে, কিন্তু এই মানুষটা সরল ছিল, আর এই সরলতার সুযোগ নিয়েই, তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে সৎ ব্যবহার করে গেছে রিহাম। আপনি দেখেন যে বেশিরভাগ মেয়েরা কিন্তু এরকম হয়ে থাকে। আমাদের আশেপাশে এরকম অনেক মেয়ে আছে, তারা কী করে একটু বেটার পাইলে, একটু ভালো পাইলে, আমি এরকমই দেখেছি যে বিয়ে করছে, হাজব্যান্ড আছে, সন্তান আছে, এরপরও ভালো কোনো পয়সাওয়ালা অফার করছে, এই স্বামীকে ছেড়ে দিয়ে বাচ্চা নিয়ে ওর কাছে চলে গেছে। এরকম আমার চোখের সামনে, আমার রিলেটিভদের মধ্যে এরকম ঘটনা আছে। তো তাহলে কেন ভাই? আমি জাস্ট এটা বুঝতে পারি না যে মানে দিনকে দিন ভালোবাসাগুলোর থেকে না টাকার মূল্যটা বেড়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে একটা পর্যায়ে এরকম হবে যে ভালোবাসা টাকা দিয়ে মাপা হবে, যদিও এটা এখনও হচ্ছে। তো সত্যিকারের ভালোবাসা কখনো এরকম হয় না। আর সত্যিকারের ভালোবাসার মাঝে যে শান্তি আছে, এটা কোটি টাকা নয়, পাহাড় পরিমাণ টাকার মাঝেও সেই শান্তি খুঁজে পাওয়া যায় না। আর যে সত্যিকারে ভালোবেসেছে, ভালোবাসার মানুষের সাথে সংসার করেছে, এই আনন্দ বা এই কথা সে ছাড়া অন্য কাউকেই বিশ্বাস করা যাবে না। টাকার পিছনে না ঘুরে একটা ভালোবাসার পিছনে ঘুরেন, একটা ভালো মানুষের পিছনে ঘুরেন, একটা ভালো মানুষের সাথে থাকেন, তবে জীবনটাকে উপভোগ করতে পারবেন। দেখেন, আজ থেকে 100 বছর, আমরা এখন 2000 লাইক হচ্ছে কত সাল চলতেছে, মানে আমি তো ভুলেই গেলাম যে 2025, রাইট? 2025 চলতেছে এখন। আপনি চিন্তা করেন 2050 আপনি থাকবেন কিনা, এবং 2080 সালে আপনি কোথায় থাকবেন। জীবনের প্রতিটা মুহূর্তই অনেক ইম্পর্টেন্ট, এবং সেটাকে আনন্দ করে কাটাতে হবে। টাকার পিছনে ছুটে কখনোই শান্তি পাওয়া যায় না। এবং আজ কিছু না হলেও, শান্ত যদি আজও না জানে, রিহামের জীবনে এমন ভয়াবহ দিন একদিন নেমে আসবে যেটা শান্তর কল্পনায়ও ছিল না। আল্লাহ কিছুটা দেখাবে দুনিয়াতে, বাকিটা দেখাবে জাহান্নামে। সুতরাং যারা রিহামের মতো আছেন তারা একটু সতর্ক হন, এবং শান্তদেরকে আমি অনুরোধ করবো, যারা শান্ত ভাইয়ের মতো আমার গল্প শুনেছেন তারা একটু সতর্ক হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।